তো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা আজকে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8 দেখবো, যেখানে আমরা ফাংশন এবং ফাংশন লেখচিত্রের কিছু ব্যাপার দেখবো আজকে। তো চলেন তাহলে শুরু করা যাক। আমরা ফার্স্ট অফ অল আমরা ফাংশনের মধ্যে ফার্স্টে ডেফিনেশনে চলে যাই, সেটা হচ্ছে চলক, যেটা কিনা আমরা একদম ক্লাস 8 থেকে এই ব্যাপারটা পড়ে আসতেছি। সো আমি সিম্পলি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। সাপোজ আমাদের কাছে একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার তারপর হচ্ছে -5x প্লাস এর 6 ইকুয়াল টু 0। আমি এটাকে সিম্পলি সলভ করতে চাই। এক্স এর আসলে দুইটা ভ্যালু চলে আসে, একটা হচ্ছে 2 আসবে আর এটা হচ্ছে আমাদের এখানে 3 চলে আসবে। তাহলে এখানে আমরা এক্স এর দুইটা ভ্যালু পাচ্ছি। তাহলে কখনো এক্স এর ভ্যালু 2 হবে, কখনো 3 হবে, আপনি যেটাই নেন না কেন সেটার জন্য আসলে ইকুয়েশনটা সলভ হয়ে যাবে। ওকে, সো আবার আমি যদি একটা সেটের ব্যাপার চিন্তা করি, সাপোজ আমরা সেট বিল্ডার মেথড যেটা ছিল সেখানে আমরা এইভাবে লিখতাম যে এক্স বিলংস টু এন, অর্থাৎ এন সেটের মধ্যে বিলং করতেছে এবং 1 ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে 10। তার মানে এটা বলতে বোঝাচ্ছে এই সেটের মধ্যে আসলে 1 থেকে 10 পর্যন্ত এলিমেন্ট থাকবে। তাহলে আমরা আসলে কি বলতে পারি ব্যাপারটাকে? চলক আসলে কি? চলকটা আমরা সিম্পলি বলতে পারি যে একটা ইকুয়েশনের মধ্যে যেটা হচ্ছে আননোন সেটাই হচ্ছে চলক, মানে যেটা ভ্যালু আমরা বের করি সেটাই হচ্ছে চলক। কিংবা একটা সেটের মধ্যে আমাদের এই যে একটা রেঞ্জ দেওয়া ছিল না এখানে, যে এন এর মধ্যে 1 থেকে 10 এর মধ্যে যতগুলো ন্যাচারাল নাম্বার আছে প্রত্যেকটাই কিন্তু আসলে এক্স এর একটা ভ্যালু। তার মানে এক্স দিয়ে আমি আসলে সবগুলোকেই রিপ্রেজেন্ট করতেছি। তার মানে এক্স এর ভ্যালু কিন্তু এখানে আসলে ফিক্সড না। এখানে 1 থেকে 10 এই রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালুই আসলে হইতে পারে। আবার এই ইকুয়েশনের সলিউশনের ক্ষেত্রে কখনো 2 হইতে পারে, কখনো আমাদের 3 হইতে পারে। তাহলে সিম্পলি আমরা যেটাকে ডিফাইন করতে চাই বা ডেফিনেশন দিতে চাই, তাহলে এটা আমরা দেখি কোশ্চেনে কি বলা হয়েছে বা ডেফিনেশনে কি বলা হয়েছে, যে রাশির মান অনির্দিষ্ট, অর্থাৎ এখানে কখনো 2 হইতে পারে, কখনো এখানে 1 থেকে 10 মধ্যে যে কোনো ভ্যালুই হইতে পারে, মানে অনির্দিষ্ট ফিক্সড করা না, বাট এটা কিছু নির্দিষ্ট মানের মধ্যে যে কোনো মান আসলে ধারণ করতে পারে, এটাকে আমরা চলক বলে থাকি। এবং চলকের জন্য আমরা কয়েকটা স্পেসিফিক কিছু সিম্বল ইউজ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। সেটা সাধারণত দেখা যায় যে এক্স ওয়াই জেড এইগুলাই বেশি বেশি ইউজ করা হয়। ঠিক আছে, কখনো ডাব্লিউ ইউজ করি, সো বাট মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে এক্স ওয়াই জেড গুলো আমরা একটু বেশি প্রিফার করে থাকি। ওকে, আচ্ছা। তো এরপরে আমরা খুবই দুইটা সিম্পল টপিক পড়বো, সেটা একটা স্বাধীন চলক, অধীন চলক, নাম শুনেই বোঝা যাচ্ছে। তো আমরা এইভাবে চিন্তা করতে পারি ভাইয়া, যে আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটা আমরা ফাংশন নিয়ে নিচ্ছি এবং মনে করি এফ অফ এক্স মানে ভাই আমাদের এখানে আসলে এক্স স্কোয়ার দেওয়া আছে। তাহলে সিম্পলি যদি আমরা এইভাবে চিন্তা করি যে এখানে আমরা কি করি, আসলে এক্স এর এক একটা ভ্যালু আমরা ইনপুট করি, সেটার রেসপেক্টে ওয়াই এর কিছু আমরা ভ্যালু এখানে পাই। মানে ব্যাপারটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে ভাইয়া, আমরা যখন গ্রাফ ড্র করতাম তখন আমরা কি করতাম, আগে আসলে এইভাবে একটা বক্স করতাম, যেখানে আসলে আমরা এখানে এক্স লিখতাম, এখানে ওয়াই লিখতাম। আমরা এক্স এর কিছু কিছু ভ্যালু নিব, ওয়াই এর কিছু ভ্যালু আমরা এখানে বের করব। এক্স এর ভ্যালু কখনো 0 নিতে পারি, কখনো +1 নিতে পারি, কখনো -1 নিতে পারি, কখনো 2 নিতে পারি, এবং ওইটার রেসপেক্টে আমরা ওয়াই বের করব, যেটা 1 তারপরে 1 তারপরে এখানে 4 হচ্ছে। অর্থাৎ এখানে আমরা এক্স এর ভ্যালুগুলো ইনপুট করতেছি ইচ্ছা মতো, মানে স্বাধীনভাবে ইনপুট করতেছি, এবং সেইটার রেসপেক্টে আমরা আসলে ওয়াই এর ভ্যালু পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কি বলা হবে? তাহলে এই ক্ষেত্রে স্বাধীন চলকটা বেসিক্যালি এই ক্ষেত্রে আমাদের এক্স, আর এক্ষেত্রে অধীন চলক আসলে কোনটা হবে? ওয়াই হবে। সিম্পল, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা কিছু ইউনিভার্সাল কনস্ট্যান্ট কিংবা সার্বজনীন ধ্রুবক, মানে ধ্রুবক নাম শুনেই বোঝা যাচ্ছে। চলক এটার ভ্যালু চেঞ্জ হতে পারে বা ইচ্ছে মতো একটা রেঞ্জের মধ্যে থেকে যে কোনো ভ্যালু নিতে পারে, বাট কনস্ট্যান্ট একটা ফিক্সড একটা ভ্যালু। যেমন আমরা ভাইয়া পায়ের মান কিন্তু একদম ফিক্সড, আমরা জানি এটা। সো পায়ের মান যেটা, এটা ফিক্সড ভ্যালু আমরা জানি। আবার আমরা যে ওই যে ফিজিক্সে পড়েছিলাম জি এর ভ্যালু, মহাকর্ষীয় যে ধ্রুবকটা ছিল সেটাও কিন্তু সর্বজনীন, তাই না? ওইটার ভ্যালু ফিক্সড। তারপর আমরা অ্যাপসিলন নট পড়েছি, যেটা কিনা আমরা সেকেন্ড পেপারে পড়বেন, তাই না? স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আপনারা পড়বেন অ্যাপসিলন নটের ভ্যালু একটা ফিক্সড। তারপরে আরো বেশ কিছু ব্যাপার আছে, আপনারা এইচ এর ভ্যালু একটা ফিক্সড একটা ভ্যালু পড়বেন, তাই না? তো এগুলা একদম ফিক্সড একটা নাম্বার, তাই না? ওই যে আবার অ্যাভোগাড্রোর সংখ্যা জানেন আপনারা, সেটাও ফিক্সড একটা নাম্বার। তো এগুলাকে ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলা হয়। ওকে, এটা অলওয়েজ ফিক্সড থাকবে। ওকে, তো এরপর যদি আমরা কিছু আরবিট্রারি কনস্ট্যান্ট কিংবা ইচ্ছামূলক ধ্রুবক নিতে চাই, নাম শুনেই বোঝা যাচ্ছে এটা আসলে চেঞ্জ করা যাবে বা এটা আসলে আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারবো। তো যদি আমাদের এরকম হয়, যেমন আমরা এভাবে একটা ইকুয়েশন জানি যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এইটা দিয়ে ভাই আমাদের আসলে কি মিন করতেছে? এটা দিয়ে মিন করতেছে যে এক্স অক্ষের যে কর্তিত অংশটা, অর্থাৎ এই পোর্শনটা, সেটার ভ্যালু আসলে আমাদের এখানে এ হবে। আবার সেম ভাবে আমি যদি ওয়াই অ্যাক্সিস এর জন্য চিন্তা করি, তাহলে এখানে ওয়াই অ্যাক্সিস এর কর্তিত অংশ বি হবে। তাহলে এই অংশটা তাহলে আমাদের বি হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এ আর বি এটা কিন্তু চেঞ্জ হইতে পারে,
এটা যে অলওয়েজ ফিক্স থাকবে এরকম না, সার্বজনীন ভাবে ফিক্স থাকবে এরকম না। আমরা যদি হচ্ছে এখন এক্স অক্ষ থেকে 5 একক অংশ কর্তন করি, ওয়াই অক্ষ থেকে 3 অঙ্ক অংশ কর্তন করি, তখন ব্যাপারটা কেমন হবে? তখন এরকম হবে যে x/5, তারপরটা হচ্ছে আসলে y/3 ইকুয়াল টু 1। ঠিক আছে, তখন আসলে a আর b এর ভ্যালু আমাদের 5, 3 করে ফিক্সড থাকতেছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। আবার অন্য একটা কেসে এই সেম জিনিসটা এমন হতে পারে যে x/3 প্লাস হচ্ছে y/4 ইকুয়াল টু 1। এই কেসটা কি হবে? এক্ষেত্রে x এর ভ্যালুটা, a এর ভ্যালুটা আমাদের 3 হচ্ছে, b এর ভ্যালুটা আমাদের হচ্ছে 4 হচ্ছে। সো একটা ছিল ইউনিভার্সাল কনস্ট্যান্ট যেটা কিনা অলওয়েজ ফিক্স, যে কোনো কেসে অলওয়েজ ফিক্স থাকবে। আর এটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট যেটা কিনা আমাদের কিছু কেস অনুযায়ী হচ্ছে আমরা নিজেরাই হচ্ছে এটার ভ্যালু ফিক্স করে নিতে পারবো। ওকে, আচ্ছা তাহলে এইবার আমরা চলে যাচ্ছি পিস ওয়াইজ ফাংশন। সো নাম শুনেই ভাই বোঝা যাচ্ছে পিস ওয়াইজ এটা কাজ করবে। যেমন ভাই আমরা একটা কেক নিচ্ছি, সো কেকের ব্যাপারটা এরকম, যেটা আপনার বার্থডে কেক। সো এটার মধ্যে আসলে আমাদের 4 সাইডে 4টা ফ্লেভার আসলে থাকবে। যেমন এখানে দেখতে পাচ্ছি ভাইয়া ফার্স্টের যে 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার দেওয়া হয়েছে। তারপরে 90 থেকে 180 এর মাঝখানে হচ্ছে ক্যারামেল দেওয়া হয়েছে, 180 থেকে 270 এর মধ্যে হচ্ছে স্ট্রবেরি দেওয়া হয়েছে, আর লাস্ট পার্টটা হচ্ছে চকলেট দেওয়া হয়েছে। সো এই ব্যাপারটাকে আমরা যদি হচ্ছে একটু তাহলে পিসওয়াইজ ফাংশনে দেখতে চাই, তাহলে ব্যাপারটা আসলে কেমন হবে? সো তার মানে আসলে আমাদের যে টোটাল কেকটা, সেই কেকটা আসলে কি হচ্ছে, তাহলে কেকটাকে আমাদের কয়েকটা ফাংশনের যোগ আকারে আমরা লিখতে পারি। ঠিক আছে, যেমন আমাদের এই ভ্যানিলা ফ্লেভার কখন পাওয়া যাচ্ছে কেকের মধ্যে? যখন কিনা রেঞ্জটা হচ্ছে 0 থেকে 90-র মধ্যে, তাহলে এই রেঞ্জের মধ্যে হচ্ছে কেকটা আমাদের ভ্যানিলা ফ্লেভার হবে। আবার যদি 90 থেকে 180 হয়ে যায়, তখন আসলে আমাদের ক্যারামেল ফ্লেভার পাওয়া যাবে, যেটা কিনা আসলে 90 থেকে 180 এর মাঝখানে। ওকে, সেম ভাবে এখানে আসলে আমাদের 180 থেকে 270 এর মধ্যে হচ্ছে আমাদের আরেকটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। আবার 270 থেকে 360 এর মধ্যে বা 0 ডিগ্রির মাঝখানে, মানে এই সাইড থেকে আমাদের আসলে চকলেট পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে এরকম কিন্তু আমাদের আসলে পিস ওয়াইজ ফাংশন গুলো আসলে হয়ে থাকে। তো এবার তাহলে আমরা ওই রকম একটা পিস ওয়াইজ ফাংশন আসলে আমরা একটু দেখি আসলে ব্যাপারটা কেমন। যেমন এখানে এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের কতগুলো একসাথে ফাংশন দেওয়া আছে, সবগুলোই আসলে এফ অফ এক্স এরই, বাট সেটা আসলে পিস ওয়াইজ। অর্থাৎ দেখেন এক্স এর ভ্যালু যখন 2 বা 2 এর -2 এর থেকে ছোট, তখন আসলে আমাদের এই কেসটা হ্যান্ডেল করা লাগবে। যদি কখন আমরা এক্স এর ভ্যালু -2 এর থেকে ছোট নেই, তখন আসলে এফ অফ এক্স এর ভ্যালুটা আসলে এইটা হয়ে যাবে। ঠিক আছে, সো যদি এখন -2 এর থেকে ছোট না হয়ে যদি হচ্ছে এরকম হয়ে যায় যে আমাদের যদি হচ্ছে তাহলে -2 থেকে +3 মাঝখানে রেঞ্জের মধ্যে থাকে, এই রেঞ্জের মধ্যে থাকলে তখন হচ্ছে ফাংশনটার ভ্যালু আমাদের এক্স স্কোয়ার -2 হয়ে যাবে। ওকে, আবার সেম ভাবে আমরা যদি হচ্ছে এখন দেখি যে 3 এর থেকেও যদি বড় হয়ে যায়, তখন আসলে কোন পার্টটা হবে? 3x -1 হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে টোটালি একটা আমাদের পিস ওয়াইজ ফাংশন দেখা যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমাদের 3টা জিনিসের ভ্যালু বের করতে হবে। f(4) বের করতে হবে, f(2) বের করতে হবে, এবং হচ্ছে আমাদের f(-3) বের করতে হবে। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা যদি হচ্ছে এখানে আমরা f(4) বের করতে চাই, তাহলে খেয়াল করেন ভাইয়া, এখানে 4 এক্স এর যে ভ্যালুটা দেওয়া ছিল, এক্স এর ভ্যালুটা আসলে কোন রেঞ্জের মধ্যে পড়তেছে? এক্স এর ভ্যালুটা কিন্তু এই প্রথম রেঞ্জে পড়তেছে, কারণ 4টা কিন্তু বেসিক্যালি 3 এর থেকেও বড়। তাহলে 3 এর থেকে বড় হওয়ার কারণে আমি এফ অফ এক্স এর ভ্যালুটা আমি এই জিনিসটা থেকে সিলেক্ট করব, 3x - এর 1 টাকে। তাহলে 3x - এর 1 হইলে এখন কি করতে হবে? তাহলে আমি লিখে দিচ্ছি 3x - এর 1। তাহলে এখন x এর জায়গায় আমরা 4 কে বসিয়ে দিব, তাহলে হবে আসলে 3 × 4 -1, যেটা কত হয়ে যাচ্ছে আমাদের 11 হয়ে যাচ্ছে। ওকে, আবার সেম ভাবে আমরা যদি পরে f(2) বের করতে চাই, তাহলে সেটার ব্যাপারটা কেমন হচ্ছে? f(2), তাহলে দেখেন 2টা আসলে কোন রেঞ্জের মধ্যে আমাদের পড়তেছে। তাহলে 2টা হচ্ছে বেসিক্যালি এই সেকেন্ডটার মধ্যে পড়তেছে, -2 থেকে 3 এর মাঝখানেই 2টা আছে। তাহলে এই ফাংশন ইউজ করতে হবে, যেটা কিনা আসলে x স্কোয়ার -2। তাহলে যদি আমরা মান বসিয়ে দিই, তাহলে আসলে হবে 2 স্কোয়ার -2, যেটার ভ্যালু কিনা আমাদের আসলে 2 হয়ে যাচ্ছে। and the last one is f(-3). তাহলে দেখেন এই -3 আসলে কোন রেঞ্জের মধ্যে পড়তেছে? তাহলে সেটা হচ্ছে নিচের রেঞ্জে পড়তেছে। সেটার জন্য আমাদের যে ফাংশনটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে 2x + 3, এবং সেটার ভ্যালু কত হয়ে যাবে? সেটা হচ্ছে 2 × -3, যেটা কিনা -6 হয়ে যায়, +3 করলে কত হয়ে যাবে? +3 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই পিসওয়াইজ ফাংশনের জন্য আমাদের যে এই 3টা জিনিসের ভ্যালু বের করতে বলা হয়েছিল সেটার মান। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখবো, যেটা কিনা বুয়েটে এসেছিল 1920-তে, এবং এটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার জন্য অনেক কমন টাইপের একটা ম্যাথ। তো চলেন তাহলে এটা দেখে ফেলি আমরা। তো এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, যেটা কিনা হচ্ছে অরি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে cot ইনভার্স 1 + x + x স্কোয়ার।
সো আমরা বেসিক্যালি ইনভার্সের ম্যাথ গুলো হচ্ছে সেকেন্ড পেপারে অনেক ডিটেলস আমরা ইনশাল্লাহ দেখবো চ্যাপ্টার 7-এ। সো আপাতত জাস্ট জেনে রাখেন আমাদের কি কি করা লাগবে সেটা আমি একটু দেখিয়ে দিব এখানেই। সো এখান থেকে আমাদের আসলে এই জিনিসটাকে প্রুফ করা লাগবে। সো এখন যেটা যেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, চলেন আমরা এগুলোর একটু মান বের করে ফেলি ফার্স্ট অফ অল। তাহলে এক্ষেত্রে φ(x) যেটা দেওয়া ছিল, আমি যদি হচ্ছে আচ্ছা φ(x) না বলে আমি আচ্ছা যাই হোক φ(x) ধরে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে যদি হচ্ছে আমি এখানে 2 বসিয়ে দিই x এর জায়গায়, তাহলে ব্যাপারটা কেমন হবে? তাহলে যেখানে যেখানে x ছিল সেখানে কি করতে হবে? এখন 2 ইনপুট করতে হবে। তাহলে 1 + 2 + 2 স্কয়ার, 2 স্কয়ার 4 হবে, +2 হচ্ছে 6, প্লাস এর 1 হচ্ছে 7 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা কত হচ্ছে ভাই আমাদের cot ইনভার্স। তাহলে এখানে 4 + 2 6, এটা হচ্ছে 7 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে cot ইনভার্স 7। তারপর আমি যদি হচ্ছে এখানে এটা যে 1 বের করি, 1 এর জন্য কত হবে? x এর জায়গায় 1 বসাইলে, তাহলে এখানে বেসিক্যালি cot ইনভার্স 3 হয়ে যাচ্ছে, cot ইনভার্স 3 হয়ে যাচ্ছে। এন্ড লাস্ট ওয়ান ইজ এটা হচ্ছে 0। তাহলে সেইটার ভ্যালু ভাই কত হবে? যদি 0 বসাই তাহলে এটা সিম্পলি হচ্ছে cot ইনভার্স 0 হয়ে যাচ্ছে। ওকে, সরি 1 হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা আরেকটা জিনিস এখানে একটু সাইডে লিখে রাখি, সেটা হচ্ছে যে আমরা কিছু জিনিস জানি সেটা, এবং এটা ইনভার্স ইকোনমিতে অনেক ডিটেইলসে দেখবেন, সেটা হচ্ছে যে tan ইনভার্স x এইটা ইকুয়াল টু হয়ে যায় আসলে cot ইনভার্স 1/x। ঠিক আছে, কিংবা আমি ব্যাপারটাকে উল্টা ভাবে লিখতে পারি যে আমাদের আসলে cot ইনভার্স x যেটা, সেটা আসলে কি হবে? আমাদের tan ইনভার্স 1/x হবে। মানে ব্যাপারটা একটু উল্টা আর কি। ঠিক আছে, এটা আসলে কিভাবে হইলো? তো আমি সিম্পলি যদি ভাই একটু দেখতে চাই, তাহলে ব্যাপারটা অনেকটা এইরকম হবে যে আমাদের হচ্ছে একটা রাইট ট্রায়াঙ্গেল আছে, এবং যে ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা যদি হচ্ছে একটা অ্যাঙ্গেল চিন্তা করি, এইটাকে মনে করি হচ্ছে ভাইয়া আমাদের এইটা হচ্ছে লেন্থ হচ্ছে x, আর এইটার লেন্থ হচ্ছে আমাদের আসলে 1। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি tan থিটার ভ্যালু বের করতে চাই, তাহলে সেটা আসলে কত হবে? তাহলে tan থিটা ইকুয়ালটা আমাদের হয়ে যাচ্ছে আসলে লম্ব বাই ভূমি, যেটা কিনা x হয়ে যায়। তার মানে থিটা ইকুয়ালটা কি হবে? tan ইনভার্স x হচ্ছে। তাহলে থিটা ইকুয়ালটা হয়ে যাচ্ছে আমাদের tan ইনভার্স x। আবার এখানে আমি যদি সেম ভাবে এখানে cot থিটার ভ্যালু বের করতে চাই, তাহলে cot থিটা কত হয়ে যাচ্ছে? সেটা হচ্ছে আমাদের ভূমি ডিভাইডেড বাই লম্ব, যেটা হবে আসলে আমাদের 1/x। তার মানে এই সেম থিটার ভ্যালুটা আমরা আবার কত পাচ্ছি? তাহলে সেটা হচ্ছে cot ইনভার্স 1/x আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো তাহলে এখান থেকে বুঝতে কিন্তু ভাবে পারতেছি আমরা মোটামুটি যে দুইটা থিটা আসলে সেম থিটা ছিল, এবং একটার ভ্যালু হচ্ছে tan ইনভার্স x, আর একটা হচ্ছে আমাদের আসলে cot ইনভার্স 1/x। তো এইখান থেকে আমরা বলতে পারি আসলে tan ইনভার্স x এবং cot ইনভার্স x হচ্ছে যে x থাকলে একটা 1/x হয়ে যাবে। ঠিক আছে, x থাকলে 1/x হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা চলেন তাহলে আমরা তাহলে এটা ম্যাথের মধ্যে চলে যাচ্ছি। সো এইটার মধ্যে তাহলে আমরা চলেন লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করে ফেলি। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি কি দেওয়া ছিল, চলেন তাহলে আমরা করে ফেলি। তাহলে লেফট হ্যান্ড সাইডের মধ্যে এই দুইটার ভ্যালু বসাইতে হবে, যেটা কিনা বের করে রেখেছিলাম। তাহলে cot ইনভার্স 7 দেওয়া ছিল, আর পরেরটা কি ছিল? 2। তারপর 2 হচ্ছে অডিও ফোন, যেটার ভ্যালু কত দেওয়া ছিল? cot ইনভার্স 3 দেওয়া ছিল। তাহলে এগুলাকে আমরা চাইলে হচ্ছে tan ইনভার্সে কনভার্ট করতে পারি। তাহলে tan ইনভার্সে কনভার্ট করে নিলে কি করতে হয়? জাস্ট 1 বাই করতে হয়। তাহলে এটা হবে 1/7, তারপর এটা হয়ে যাচ্ছে আমাদের 2 ইনটু tan ইনভার্স 1/3। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে একটু সাইডে একটা ফর্মুলা লিখে রাখি। সো এই ফর্মুলাটা সবাই একটু দেখবেন, সেকেন্ড পেপারে আবার একটু এটা পড়বেন, সমস্যা নাই। যে tan ইনভার্স x প্লাস হচ্ছে tan ইনভার্স y, কিংবা তার ফার্স্ট পেপারে ডিফারেন্সিয়েশনও আই গেস পড়ার কথা। সো ওইটার ফর্মুলাটা কেমন ছিল? সো এটার ফর্মুলাটা এরকম ছিল যে tan ইনভার্স x প্লাস এর y ডিভাইডেড বাই 1 মাইনাস এর xy, যখন কিনা xy যে মাল্টিপ্লিকেশনটা সেটা হচ্ছে 1 এর থেকে ছোট হয়ে যায়। ওকে, তাহলে এই সেম ফর্মুলাটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। বাট তার আগে আরেকটা 2 tan ইনভার্স x এর ফর্মুলা ছিল, এটা কেমন ছিল? যে 2 tan ইনভার্স x, এটার ফর্মুলা হচ্ছে tan ইনভার্স twice x ডিভাইডেড বাই 1 মাইনাস এর x স্কয়ার। ঠিক আছে, এটাও হচ্ছে আমাদের এখানে অ্যাপ্লাই করা লাগবে। তাহলে চলেন আমরা একটু এখানে অ্যাপ্লাই করে ফেলি। তাহলে এই পোর্শনটা তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের এখানে? তাহলে tan ইনভার্স প্রথমটা সেম থাকবে 1/7, আর পরেরটা কত হচ্ছে? এটা হচ্ছে tan ইনভার্স twice x, অর্থাৎ x হচ্ছে এইটা, twice x করলে কত হবে? এটা আসলে 2/3 হবে, ডিভাইডেড বাই 1 মাইনাস এর x স্কয়ার করলে কত হচ্ছে? 1/9 হয়ে যাচ্ছে।
তাহলে এখন আমরা যদি হচ্ছে এটাকে ক্যালকুলেশন করে ফেলি, তাহলে tan ইনভার্স এটা হচ্ছে 1/7, আর পরের পার্টটা কত হচ্ছে tan ইনভার্স, আমরা এখানে যে ক্যালকুলেশন করি 2/3, এটা হচ্ছে 8/9, যেটা ক্যালকুলেশন করলে কি হয়ে যায়, এইটা হচ্ছে আসলে আমাদের 8 থাকবে, তাহলে 3/4 হয়ে যায়। তাহলে এখন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, আমরা এক্স্যাক্টলি এই ফর্মুলাটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করে দিব। ফর্মুলা অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের একটা ভ্যালু চলে আসবে, এবং আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে যে এই ভ্যালুটা হচ্ছে আসলে আমাদের কি হয়ে যাবে, তাহলে tan ইনভার্স 1 হবে, বা এই ব্যাপারটা আপনার একটু দেখাই দিতে হবে আর কি পরীক্ষার মধ্যে। তাহলে 1/7 প্লাস হচ্ছে 3/4, আর নিচে হবে 1 মাইনাস এক্স ওয়াই, দুটাকে গুণ করতে হবে, তাহলে 1/7 ইন্টু হচ্ছে 3/4। তাহলে এখানে কত হচ্ছে, 28 28 কাটাকাটি করা যাবে, এখানে 25 থাকবে, নিচে 25, কাটাকাটি করলে যেটাকে আমরা আসলে লিখতে পারি এরকম, যে সেটা আসলে হয়ে যায় tan ইনভার্স 1। ঠিক আছে, আর এখন tan ইনভার্স যেটা 1 সেটাকে cot ইনভার্স 1 লেখা যায়। আর cot ইনভার্স 1 এর ভ্যালু কত ছিল, এই যে এখানে আমাদের অরি অফ 0 ছিল, তাহলে যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে cot ইনভার্স 1, এবং যেটা আসলে আমাদের লেখা যায় রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে এটাই বেসিক্যালি আমাদেরকে দেখাইতে বলা হয়েছিল। ওকে, আমরা কিন্তু অলরেডি এটা দেখিয়ে ফেললাম। ওকে, আচ্ছা, সো এবার তাহলে চলেন আমরা আরেকটা ম্যাথে চলে যাচ্ছি। সো এখানে দেখা যাচ্ছে বিশাল বড় একটা ফাংশন দেওয়া আছে, সো এইটার ভ্যালু যদি এক্স হয়ে যায়, আমাদের হচ্ছে এফ ও এক্স এর ভ্যালুটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। সো আমি যদি কোনোভাবে এই পার্টটাকে, আমি যদি কোনোভাবে হচ্ছে এফ অফ ওয়াই বের করতে পারি, এখান থেকে এফ অফ ওয়াই যদি বের করতে পারি, পরে হচ্ছে আমরা ওয়াই এর জায়গায় জাস্ট আমরা ওয়াই কে আমি এক্স দিয়ে রিপ্লেস করে ফেলবো, এখান থেকে পরবর্তীতে হচ্ছে আমরা এফ অফ এক্সটাও হচ্ছে বের করতে পারবো। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই ভিতরে যে পার্টটা, এটাকে ওয়াই বানাইতে হবে, এই পার্টটাকে আমাদের ওয়াই বানাইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 5x মাইনাস 2 ডিভাইডেড বাই, এখানে আমাদের সরি 7x মাইনাস 2 হবে, তাহলে এখানে আমাদের আসলে 7x মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 5x মাইনাস 7। তাহলে এই পার্টটাকে আমরা হচ্ছে ওয়াই ধরে নিলাম, আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসটাকে আমাদের ওয়াই এ কনভার্ট করা বা ওয়াই বানানো। তাহলে ধরে নিলাম, তাহলে এইখান থেকে আমরা তাহলে দেখি যে এক্স এর এমন একটা ভ্যালু আমরা বের করব যে এটা বসাইলে এই পুরা জিনিসটার ভ্যালু ওয়াই হয়ে যায়। তাহলে সেটা কিভাবে বের করতে হবে, তাহলে সিম্পলি এখান থেকে এক্স এর ভ্যালুটা সলভ করে ফেলবো। তাহলে 7x মাইনাস 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আসলে আমাদের 5xy মাইনাস হচ্ছে 7y। আমি এক্স গুলাকে একপাশে নিয়ে এসে কমন নিই, তাহলে এক্স যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে একটা 7 থাকবে, আর এখানে থাকতেছে হচ্ছে আসলে আমাদের 5y। ঠিক আছে, আর 2টাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে হবে 2 মাইনাস হচ্ছে 7y। তাহলে এখান থেকে আমরা x এর যে ভ্যালুটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের 2 মাইনাস 7y ডিভাইডেড বাই হচ্ছে 7 মাইনাস এর 5y। তাহলে এখন এই যে x এর যে ভ্যালুটা পাইলাম, এটা আসলে কি মিন করতেছে, আমি যদি এই ফাংশনে x এর জায়গায় এইটা বসিয়ে দেই, তাহলে এই পার্টটার ভ্যালু হচ্ছে আসলে আমাদের y হয়ে যাবে। আমি যদি x এর ভ্যালু এটা বসাই, তাহলে এই পার্টটার ভ্যালু আমাদের y হয়ে যাবে। তাহলে এখন তাহলে আমি একটু লিখে দিই, তাহলে এটা এখানে বসিয়ে দিচ্ছি ডিরেক্ট, তাহলে যেটা ভ্যালু আসলে আমাদের এফ অফ ওয়াই আসা উচিত। তাহলে এইটার ভ্যালু কত ছিল, x ছিল, বাট এখন x এর ভ্যালু কত বসাচ্ছি, আমরা এই পার্টটা বসাচ্ছি, তাহলে সেটা বসিয়ে দিব। তাহলে যেটা ভ্যালু কত আসবে আমাদের 2 মাইনাস 7y ডিভাইডেড বাই হচ্ছে 7 মাইনাস এর 5y। তাহলে এখন এটা তো এফ অফ ওয়াই এর ভ্যালু ছিল, আমরা বের করতে যাচ্ছি এফ অফ এক্স এর ভ্যালুটা। তাহলে জাস্ট আমি কি করবো, এখন সবগুলো y কে আমি হচ্ছে x দিয়ে রিপ্লেস করে ফেলবো, তাহলে আমাদের আসলে কাজ শেষ। তাহলে 2 মাইনাস 7x ডিভাইডেড বাই হচ্ছে 7 মাইনাস এর 5x। তাহলে এটাই হচ্ছে এই ম্যাথের জন্য আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এবার চলে যাচ্ছি আমরা আরেকটা ম্যাথের মধ্যে। সো এখন দেখেন যে আমাদের এই দুইটা, একটা হচ্ছে 2f অফ x, একটা হচ্ছে 3f অফ মাইনাস x, এটা ইকুয়াল টু এই জিনিসটা দেওয়া আছে। এখান থেকে f অফ x ভ্যালুটা বের করতে হবে, যেটা কিনা বুট এক্স এসেছিল 16-17 ব্যাচে। তাহলে চলেন দেখি এটা আসলে কিভাবে করা যায়। তো আমরা যেটা করব, আমি ফার্স্ট অফ অল যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে একটু লিখে ফেলতেছি এখানে, যে 2f অফ x প্লাস 3f অফ মাইনাস x ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এর 1। আমি ধরে নিচ্ছি এই পার্টটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। ওকে, তাহলে এবার খেয়াল করি যে এখানে কিন্তু এফ অফ এক্সও আছে, এফ অফ মাইনাস এক্সও আছে, একটা প্লাসের এক্স একটা মাইনাসের এক্স। আমি একটা কাজ করব, আমি এই ফাংশন গুলাতেই আমি হচ্ছে এবার এক্সটাকে রিপ্লেস করবো হচ্ছে মাইনাস এক্স দিয়ে। যদি এটা করি তাহলে অ্যাকচুয়ালি কি হবে, এখান থেকে তাহলে এখান থেকে যেটা পাওয়া যাবে, তাহলে এই ক্ষেত্রে এখন হবে হচ্ছে 2f অফ মাইনাস এক্স, তারপরে এটা পাওয়া যাবে হচ্ছে 3f অফ এক্স, তাই না? এবং তারপরটা কি হয়ে যাবে, আমি জাস্ট এক্সটাকে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করতেছি, তাহলে এটা হয়ে যাবে আসলে মাইনাস এক্স হোল স্কোয়ার, যেটা আবার এক্স স্কোয়ারই হবে,
এইটা হবে হচ্ছে প্লাসের এক্স, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তারপর এটা হচ্ছে সিম্পলি আমাদের প্লাসের ওয়ানই থাকবে, যেটা কিনা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এখন যদি আমরা ভাই খেয়াল করি যে এখানে আসলে আমাদের বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে এফ অফ এক্সটা। আমি যদি এফ অফ এক্স রাখতে চাই তাহলে কি করতে হবে, এই যে এখানে যে আমাদের নেগেটিভের যে পার্ট গুলো ছিল, এফ অফ মাইনাস যে পার্ট গুলো ছিল, তাহলে এগুলোকে কোনোভাবে রিমুভ করতে হবে, তাই না? অর্থাৎ এই পোর্শনটাকে এবং এই পোর্শনটাকে কোনোভাবে রিমুভ করতে হবে। তাহলে দুইটা ফাংশন মানে দুইটা ইকুয়েশন থাকলে কিভাবে রিমুভ করতে হয় আমরা কিন্তু অলরেডি ক্লাস 8 থেকেই পড়তেছি, সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি কিংবা হচ্ছে মেথড অফ এলিমিনেশন। তাহলে এখন আমরা ভাই যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা কাজ করব, দেখেন এখানে আছে 3, এখানে আছে 2, এটাকে 2 দিয়ে গুণ করবো 6 আসবে, এখানে এটাকে 3 দিয়ে গুণ করবো 6 আসবে, তারপর একটা মাইনাস করে ফেলবো। তার মানে আমরা যেটা করবো ভাইয়া, যে 1 নাম্বার ইকুয়েশনকে হচ্ছে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, সেখান থেকে মাইনাস করব 2 নাম্বার ইকুয়েশনকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে। সো তাইলে ব্যাপারটা কেমন হবে ভাইয়া, তাহলে আমাদের এইটাও হচ্ছে 6 হবে, এই পার্টটাও 6 হবে, কাটাকাটি যাবে মাইনাস করার ফলে। তাহলে এখানে কত থাকতেছে, 2 দিয়ে গুণ করার ফলে 4 থাকবে। তাহলে যেটা হবে আসলে এরকম যে 4, এটা হবে 4 এফ অফ এক্স, আর পরেরটা কি হবে মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করতেছিলাম, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের 3 দিয়ে মাল্টিপ্লাই করার পরে 9 হয়ে যাবে, 9 এফ অফ এক্স। ওকে, আর ডান সাইডটা কি হয়ে যাচ্ছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে 2x স্কোয়ার, সেখান থেকে মাইনাস করবো 3x স্কোয়ার কে, তাহলে থাকবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি মাইনাস টোয়াইজ এক্স, এটা হচ্ছে আমাদের প্লাস এর থ্রাইজ এক্স, তাহলে থাকবে আসলে কি মাইনাস 5x। ওকে, আবার এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, মাইনাস করলে কত হবে, 2 থেকে 3 মাইনাস করবো, যেটা আসলে আমাদের -1 হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি হচ্ছে একটু মাইনাস করে দিই, তাহলে এটা ভ্যালু কত আসবে, -5 এফ অফ এক্স, যেটার ভ্যালু হচ্ছে এই পুরো জিনিসটা। তাহলে আমি আসলে এফ অফ এক্স এর ভ্যালু বের করতে চাচ্ছি। তাহলে ফার্স্ট অফ অল আমি মাইনাস দিয়ে তাহলে একটু দুই পাশে মাল্টিপ্লাই করে ফেলি, তাহলে এটা এরকম আসবে যে এক্স স্কোয়ার প্লাস এর হচ্ছে 5x প্লাস হচ্ছে 1। তাহলে এইখান থেকে আমরা আসলে বলতে পারি যে এফ অফ এক্স এর যে ভ্যালুটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আসলে 1/5, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে আসলে আমাদের 5x, তারপর হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এফ অফ এক্স এর যে ভ্যালুটা সেটা হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তো এবার আমরা চলে যাচ্ছি আরেকটা ম্যাথের মধ্যে। সো আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এখান থেকে ভাই আমাদের আসলে এফ অফ -2 বের করা লাগবে। তাহলে চলুন দেখা যাক কিভাবে এটা করা যায়। সো আমরা ভাই যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই পোর্শনটাকে আমাদের হচ্ছে -2 বানাইতে হবে আর কি। সো এটা করতে পারলে আমরা কি করতে পারি, আমি ধরে নিচ্ছি তাহলে এই পার্টটার ভ্যালুই হচ্ছে -2। তাহলে আমি লিখতেছি যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস এর 4, এইটার ভ্যালুই হচ্ছে আসলে -2 ধরে নিলাম। তাহলে এটাকে আমরা যদি সলভ করে ফেলি তাহলে কি কি আসবে, যে এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস এর 5x, তারপরে হচ্ছে প্লাস এর 6 = 0। তাহলে এটাকে সলভ করলে এক্স এর দুইটা ভ্যালু পাওয়া যায়, এটা -3x -2x, মানে হচ্ছে একবার আসবে আমাদের প্লাস এর 2, একবার হচ্ছে আমাদের আসবে হচ্ছে প্লাস এর 3। তাহলে এই যে এক্স এর দুইটা ভ্যালু পাইছি, এটাতে কি মিন করতেছে, এটাতে মিন করতেছে আমরা যদি হচ্ছে এক্স এর ভ্যালুটা এখানে 2 বসাই, তাহলে এই জিনিসটার ভ্যালু আমাদের -2 হয়ে যাবে। তো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে এখানে 2 বসালে কি হবে, 2 স্কোয়ার মাইনাস 5x, মানে এখানে 4 4 4 8 হবে, -5 × 2 যেটা আসলে -10, সো -2 পাওয়া যাবে। সেম ভাবে আমি যদি এখানে 3 ও বসাই, সেটাও কিন্তু বেসিক্যালি আমাদের আসলে -2ই দিবে, তাই না? এই যে -2 দরকার আসলে আমাদের। তাহলে যখন আমরা হচ্ছে এখানে x = প্লাস এর 2 বসাবো, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের এই সাইড থেকে এফ অফ -2 পাওয়া যাবে, ঠিক আছে, এফ অফ -2 পাওয়া যাবে। এবং আমি যদি লেফট সাইডে -2 বসাই, রাইট সাইডের এক্স এর জায়গাগুলোতেও আমাদের আসলে -2 বসাইতে হবে। -2 যদি এখানে বসাই তাহলে -2 প্লাস 3 কত হয়ে যাচ্ছে, সেটা সেটা প্লাস এর 1 হয়ে যাচ্ছে। আবার আমি যদি হচ্ছে এখানে ভাইয়া প্লাস এর 3 বসাইতাম, তাহলে সেটা আসলে কত হইতো, তাহলে +3 বসাইলে এই পার্টটা আসলে আমাদের এফ অফ -2 হইতো, আর রাইট সাইডটা কত হয়ে যাইতো, 3 3 যোগ করলে হচ্ছে 6 হয়ে যাইতো। তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এখানের অ্যান্সার হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো এবার আমরা আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছি যে আমাদের আসলে এখানে f of x = ln 1 - s 1 + x দেওয়া আছে, সেখান থেকে f ইনভার্স x = ভাই আসলে এটা বের করা লাগবে। তো আমরা কিন্তু আসলে ইনভার্সের ম্যাথগুলা কিন্তু আমরা কিন্তু একদম মানে ইনভার্স ফাংশন বের করা কিন্তু আমরা ক্লাস 9 10 পড়েছিলাম। সো আমরা ভাই যেটা করতাম সাধারণত সেটা হচ্ছে এরকম ছিল, আমি ধরে নিচ্ছি যে y হচ্ছে f of x। তাহলে এটা যদি হয়ে যায়, আমি দুই পাশে হচ্ছে ইনভার্স ফাংশন f দিয়ে মাল্টিপ্লাই করব, যেটা আমাদের এরকম দিবে যে f ইনভার্স y = হচ্ছে x হয়ে যাচ্ছে।
তার মানে আমি যদি এই ফাংশন থেকে কোনোভাবে এক্স এর ভ্যালুগুলো বের করি, সেটাই আসলে আমাদের কি হবে, এফ ইনভার্স এর ভ্যালু হয়ে যাবে। তাহলে যেটা দেওয়া ছিল, চলেন আমরা একটু লিখে ফেলি। তাহলে এফ অফ এক্স যেটা ছিল সেটাই আমাদের আসলে ওয়াই। তাহলে যেটার ভ্যালু ছিল আসলে এলএন, ওয়ান মাইনাস এর এক্স ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান প্লাস এর এক্স। তাহলে আমি যদি এখান থেকে এন্টিরন নিয়ে নিই, তাহলে কি হবে আসলে, ই টু দি পাওয়ার ওয়াই হবে, যেটা হচ্ছে আমাদের ওয়ান মাইনাস এর এক্স ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান প্লাস এর এক্স। তাহলে এখন এখান থেকে এক্স এর ভ্যালু বের করার জন্য দেখে কি মনে হচ্ছে, বিয়োজন যোজন করতে হবে। এটার নিচে মনে মনে হচ্ছে একটা আমাদের ওয়ান ছিল, তাই না? তাহলে এইভাবে চিন্তা করতে পারি আমরা যে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এর ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এর ওয়ান, যেটার ভ্যালু কত হচ্ছে। এবার কি করতে হবে, এইটা থেকে এটাকে মাইনাস করতে হবে, যেটার ভ্যালু আসলে হবে মাইনাস টু ওয়াইজ এক্স, দুইটাকে যোগ করে দিলে হবে হচ্ছে প্লাস টু। তাহলে এখান থেকে দুই দুই কাটাকাটি করা যায়, আমি যদি মাইনাস দিয়ে পাশে মাল্টিপ্লাই করে ফেলি, তাহলে এক্স এর যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে সেটা এরকম হচ্ছে যে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এর ই টু দি পাওয়ার ওয়াই। এখন এক্স মানে ভাইয়া কি ছিল, এফ ইনভার্স ওয়াই ছিল। তাহলে আমি চাইলে এক্স এক্স এর পরিবর্তে হচ্ছে কিনা আমরা এফ ইনভার্স ওয়াই বসে দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের এফ ইনভার্স ওয়াই, যেটার মান হচ্ছে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এর ই টু দি পাওয়ার ওয়াই। এখন আমরা তো আসলে এফ ইনভার্স এক্স বের করতে যাচ্ছিলাম, বের করেছি আমরা এফ ইনভার্স ওয়াই। তাহলে এখন জাস্ট আমরা কি করব, এক্স এর জায়গায় আমরা ওয়াই দিয়ে রিপ্লেস, সরি ওয়াই এর জায়গায় এক্স দিয়ে রিপ্লেস করে ফেলবো। তাহলে যেটা পাওয়া যাবে এখানে যে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, জাস্ট এখানে আমাদের হবে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে হয়ে যাচ্ছে আমাদের ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এর ই টু দি পাওয়ার এক্স, যেটা কিনা আসলে আমাদের ভাইয়া প্রমাণ করতে বলা হয়েছিল। ওকে, আচ্ছা। সো এবার তাহলে ভাই আমি একটু গ্রাফের কিছু ব্যাপারে চলে যাই। সো এরকম গ্রাফ কিন্তু ভাইয়া আমরা কিন্তু ছোটবেলায় অনেক অঙ্কন করেছিলাম। ওই যে আমরা কি করতাম ভাইয়া, আমরা একটা বক্স নিতাম, যে বক্সের মধ্যে হচ্ছে যেরকম ব্যাপার ছিল যে আমরা হচ্ছে একটা বক্স নিতাম এরকম করে, তারপরে আমরা কি করতাম, কতগুলো হচ্ছে আমরা এক্স এর ভ্যালু নিতাম, সেটার রেসপেক্টে ওয়াই এর ভ্যালু বের করতাম, তারপর হচ্ছে গ্রাফে প্লট করে 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 হচ্ছে আমরা আসলে এইটা ড্র করতাম। ওকে, তাহলে এখন এখানে দুই টাইপের গ্রাফের কথা বলা হয়েছে। সো যেমন হচ্ছে ভাইয়া এখানে দেখতেই পাচ্ছি আমরা যে ফার্স্ট অফ অল যেটা এখানে এটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে বি ওয়াই প্লাস এর সি। তাহলে এইটা গ্রাফটা, এই দুইটা গ্রাফই বেসিক্যালি হচ্ছে পরাবৃত্তকে নির্দেশ করে। সো এটা বেসিক্যালি হচ্ছে পরাবৃত্তকে নির্দেশ করে। সো পরাবৃত্তের যে আইডিয়াটা, এটা হচ্ছে আপনারা যখন সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6 পড়বেন কনিকের চ্যাপ্টারটা, তখন হচ্ছে অনেক ডিটেলস হচ্ছে যখন বুঝতে পারবেন, অনেক ম্যাথ করতে হবে, তখন আইডিয়াটা অনেক ভালোভাবে ক্লিয়ার হবে। বাট আপাতত ফিগার ড্র করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এরকম করে আমরা জাস্ট এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো বের করে ফেলতে পারি। এক্স এর জন্য কিছু ওয়াই এর ভ্যালু বের করবো, তারপরে গ্রাফে প্লট করব, দেখা যাবে শেপটা হচ্ছে কাইন্ড অফ এরকম হয়ে যাবে। বা এই শেপটাকে আপনারা পরবর্তীর মধ্যে একটা সিম্পলিফাইড ভার্সনে দেখবেন, যেটাকে এইভাবে লেখা যায় যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4ax, মানে যেটা হচ্ছে এটা পরাবৃত্তের ইকুয়েশন, ওয়াই স্কোয়ার আছে আর এখানে আসলে শুধু সিঙ্গেল এক্স আছে। তো এটা দেখতে কাইন্ড অফ হচ্ছে এরকম হয়ে যায়, এবং যে ক্ষেত্রে আমাদের এর ভ্যালুটা হচ্ছে জিরো থেকে বড় হবে। এবার যখন এর ভ্যালুটা জিরো থেকে বড় হবে তখন এটা শেপটা হবে হচ্ছে রাইট সাইডের দিকে। আর এই সেম জিনিসটা যদি হচ্ছে আমাদের এরকম থাকতো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4ay, তাহলে সেটা কিন্তু আমাদের এরকম কার্ভ হয়ে যেত, যে ক্ষেত্রে a ইজ গ্রেটার দেন 0। সো আমরা যখন ইন্টিগ্রেশনের এরিয়ার ম্যাথ গুলো করেছিলাম তখন কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছিলাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x গ্রাফটা কেমন হয়, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay গ্রাফটা কেমন হয়। সো এগুলো নিয়ে হচ্ছে আপনারা যখন আবার কনিকের চ্যাপ্টার পড়বেন তখন ডিটেলসে হচ্ছে এগুলো পড়াশোনা করবেন। সো আই থিঙ্ক তখন আর আইডিয়াটা ক্লিয়ার হবে। বাট এখন আপাতত যেটা আমরা করতে পারি, এই গ্রাফগুলো হচ্ছে ওই যে এক্স এর কিছু ভ্যালু ধরবো, সেটার রেসপেক্টে ওয়াই এর কিছু আমরা ভ্যালু বের করবো, সেভাবে আমরা গ্রাফের এই পয়েন্টগুলোকে প্লট করতে করতে আমরা আসলে গ্রাফগুলা অঙ্কন করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে যখন আমাদের এর ভ্যালুটা 0, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা গ্রাফটা দেখতে কাইন্ড অফ এরকম হয়ে যাবে। আর যখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay পাবো তখন এটা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে। এখন আমরা চেষ্টা করব যে এখান থেকে কিভাবে আসলে ডোমেইন রেঞ্জ নির্ণয় করা যায় সেটা দেখার। ওকে, আচ্ছা। তাহলে এখন ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার এর গ্রাফটা একটু আমরা দেখে নিই। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটার ব্যাপারটা কেমন হয়, যে সিম্পলি যদি একটু ড্র করতে চাই, আমি আবার একটু বক্সটা নিয়ে নিলাম। তাহলে ভাইয়া এখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে কিছু এক্স এর ভ্যালু ইনপুট করব, সেটার রেসপেক্টে আমরা হচ্ছে ওয়াই এর ভ্যালু দেখব। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা কতগুলো ভাগ করে নিচ্ছি, আমি 0 বসাতে পারি, প্লাস এর 1 বসাতে পারি, মাইনাস এর 1 বসাতে পারি, প্লাস এর 2 বসাতে পারি, মাইনাস 2 বসাতে পারি। যখন এক্স এর ভ্যালু 0 বসাচ্ছি ওয়াই এর ভ্যালু 0 হচ্ছে, 1 বসাইলে ওয়াই এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে, মাইনাস 1 বসালে 1 হয়ে যাচ্ছে, 2 বসালে এখানে 4 হচ্ছে, মাইনাস 2 বসালে এখানে আসলে 4 হয়ে যাচ্ছে।
তাহলে এই যে পয়েন্ট গুলো আসলে আমরা পাইলাম, এগুলাকে যদি হচ্ছে আমরা একটু গ্রাফে প্লট করে ফেলি, তাহলে ব্যাপারটা কেমন দেখা যাবে? সো এখানে 0,0 একটা পয়েন্ট দেখা যাচ্ছে। সো যেটা কিনা বেসিক্যালি যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এইটার একদম আমাদের মূলবিন্দু ছিল 0,0। সো এরপর 1,1 ছিল, যেটা কিনা আমরা ধরে নিচ্ছি 1,1 হচ্ছে যে এখানে 1,1, -1, হচ্ছে 1, -1,1 হচ্ছে এখানে, তাই না? আবার এখানে 2,4, তাহলে 2,4, সো 2 ঘর আসছি, 2 ঘর 2 ঘর 2 ঘর, তার মানে এইটা হচ্ছে বেসিক্যালি 2,4 পয়েন্ট হবে। -2,4, তাহলে 1 ঘর 2 ঘর 1 2 3 4, তাহলে এইটা হচ্ছে -2,4। তাহলে এই পয়েন্ট গুলাকে আমি যদি একটু কানেক্ট করে ফেলি, তাইলে কিন্তু আসলে y = x² এর কার্ভটা পাওয়া যাচ্ছে। এবং আমরা যদি একটু খেয়াল করি, এটা যদি হচ্ছে y অ্যাক্সিস এর লাইনটা খেয়াল করি, y অ্যাক্সিস এর লাইন কোনটা? এইটা হচ্ছে y অ্যাক্সিস এর লাইনটা। তাহলে এই y অ্যাক্সিস এর লাইনটার সাপেক্ষে দেখেন এই গ্রাফটা কিন্তু আসলে প্রতিসম। এটার বাম পাশে যা আছে এক্স্যাক্টলি ডান পাশে কিন্তু সেম জিনিস দেখা যাচ্ছে। তার মানে y অ্যাক্সিস এর রেসপেক্টে এই গ্রাফটা আসলে প্রতিসম, তাই না? সো আবার এই y অ্যাক্সিস মানে আবার কি বলতে পারি, এটা মানে আসলে আমাদের x = 0 ছিল, আমি বলতে পারি এটাকে x = 0 অ্যাক্সিস এর রেসপেক্টে এই গ্রাফটা আসলে প্রতিসম। তাহলে এখন ভাই এইটার জন্য ডোমেইন রেঞ্জ কি হবে? সো আমরা 9-10 থেকে কিন্তু ভাই মোটামুটি ডোমেইন রেঞ্জের আইডিয়াটা জেনে আসছি। তো খুবই সিম্পল ভাবে যদি আমি ব্যাপারটাকে আরেকবার একটু মনে করে দিতে চাই, আমাদের যে কোনো একটা ফাংশন আছে মনে করি। সাপোজ আমাদের একটা ফাংশন আছে হচ্ছে y = f of x, ঠিক আছে, y = f of x। তাহলে এখানে সিম্পলি যেটা হয়, এই ফাংশনটার মধ্যে আমি x এর যে সকল ভ্যালুগুলো আমি ইনপুট করতে পারবো সেগুলা হচ্ছে আমাদের ডোমেইন হবে। আর সেটার রেসপেক্টে যেটা যেটা আমি আউটপুট পাবো সেটা হচ্ছে আমাদের রেঞ্জ হবে। ডোমেইন হচ্ছে ইনপুট কি কি দিতে পারবো সেটা, রেঞ্জ হচ্ছে আউটপুট কি কি পাবো সেটা, ঠিক আছে? আর যেটাকে আমি একটা সিম্পল ভাবে বলতে পারি, আমি যদি যে কোনো ফাংশনকে y = f of x আমি যদি এইভাবে প্রকাশ করি, যেখানে আসলে x হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে এই ক্ষেত্রে x এর যে মানগুলার সেট, x এর মানগুলার সেট মানগুলির সেট মানগুলির সেট তাহলে এইটাকে আসলে কি বলা হবে? এটাকেই হচ্ছে তাহলে আমাদের ডোমেইন বলা হবে। মানে অর্থাৎ যে সকল ভ্যালুগুলো আমরা হচ্ছে এক্স এর মধ্যে দিতে পারবো সেগুলোকে আমরা হচ্ছে ডোমেইন বলবো। আবার এইখান থেকে এই ইনপুটটা দেওয়ার ফলে, এটা এক্স কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের ইনপুট ভ্যালু ছিল। সো ইনপুট দেওয়ার ফলে আমরা যেগুলো যেগুলো আউটপুটে পেয়ে যাব, ওয়াই এর যে সকল ভ্যালুগুলো আমরা আসলে পাবো, তাহলে ওয়াই এর মানগুলির সেট, ঠিক আছে, মানগুলির যে সেটটা হবে তাহলে সেটাকে আসলে কি বলা হবে? তাহলে সেটাকে হচ্ছে আমাদের রেঞ্জ বলা হবে, ঠিক আছে? সো একটা একটা এক্স এর জন্য ওইটার রেসপেক্টে ওয়াই এর কি কি ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ভাই খেয়াল করি যে এখানে আমাদের গ্রাফটা দেওয়া ছিল, আমরা দেখি তাহলে এখানে এক্স এর মান আসলে কি কি বসানো যায়। আমি এখানে দেখেন এক্স এর ভ্যালু 0 বসাচ্ছিলাম, 1 বসাচ্ছি, -1 বসাচ্ছি, 2 বসাচ্ছি, -2 বসাচ্ছি। অর্থাৎ আমি এখানে এক্স এর ভ্যালু যেটাই বসাই না কেন, আমি যতই বসাবো এই গ্রাফটা আস্তে আস্তে তত উপর দিকে থাকবে, তাই না? সো আমি ডান দিকে যতই এক্স এর ভ্যালু বাড়াইতে থাকি না কেন, ওয়াই এর ভ্যালু বাড়তে থাকবে। আবার বাম দিকেও যত এক্স এর ভ্যালু বাড়াইতে থাকি না কেন, মাইনাসে যত এক্স এর ভ্যালু বসে না কেন, আমাদের কিন্তু ওয়াই এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়তেছে। কারণ এখানে আসলে y = x² দেওয়া ছিল, স্কোয়ার থাকার কারণে, ধনাত্মক পাওয়ার থাকার কারণে এটা কিন্তু বেসিক্যালি আমাদের একটা ধনাত্মক ভ্যালু দিবে সবসময় আউটপুটের মধ্যে, তাই না? সো সিম্পলি আমরা যদি এই গ্রাফটা খেয়াল করি, এই গ্রাফ থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে ডোমেইন কত হবে আসলে। সো ফাংশনটার ডোমেইন তাহলে কত হচ্ছে? তাই ডোমেইনের মধ্যে এক্স এর ভ্যালুগুলো বসাবো। তাহলে এখন এক্স এর ভ্যালু নেগেটিভ সাইডে আমি অসীম পর্যন্ত বসাতে পারি, আবার পজিটিভ সাইডে আমি অসীম পর্যন্ত বসাতে পারি। আমরা কিন্তু এক্সাক্ট ইনফাইনাইট পর্যন্ত আসলে বসাতে কখনো পারি না, তাই না? তাহলে ওই ব্যাপারটা আমি কিভাবে বলি যে -ইনফাইনাইট, যেটার মধ্যে আমাদের হচ্ছে ওপেন ইন্টারভাল দিতে হয়, আবার এখানে হচ্ছে প্লাসের ইনফাইনাইট দেবো, যেটার মধ্যে ওপেন ইন্টারভাল দেবো। অর্থাৎ এক্স এর ভ্যালুগুলা -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইটের মধ্যে যে কোনো ভ্যালুই আমরা চাইলে বসাতে পারি। সেক্ষেত্রে কিন্তু এই ফাংশনটা কিন্তু আমাদের ভ্যালিড থাকবে, এটা কিন্তু ইনভ্যালিড হবে না। যে সকল এক্স এর মানের জন্য এটা ভ্যালিড থাকবে সেগুলোকে আমরা হচ্ছে ডোমেইন বলে ফেলবো, ওকে? আর এই ক্ষেত্রে এটা যে আউটপুট গুলো হবে, দেখেন আউটপুট কিন্তু অলওয়েজ পজিটিভ হবে, কারণ x² আছে, নেগেটিভ দিলেও এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা মিনিমাম ভ্যালু কত হবে? 0, তাই না? 0 যখন বসাচ্ছি তখন 0 হচ্ছে। এরপরে পজিটিভ নেগেটিভ যাই বসে না কেন, সবকিছুর জন্য আস্তে আস্তে এটা ভ্যালুটা উপর দিকে চলে যাচ্ছে, তাই না? y = x² ছিল, দ্যাটস ওয়াই রেঞ্জের ভ্যালুটা কিন্তু অলওয়েজ হচ্ছে আমাদের পজিটিভ থাকবে। তাহলে সেটার মিনিমাম ভ্যালু কত হবে? 0, 0 সহ, কারণ 0 কিন্তু হইতে পারে, 0 হবে কিংবা 0 থেকে হচ্ছে বড় হইতে হইতে ইনফাইনাইটের আগ পর্যন্ত এটা যেতে পারে।
তাহলে এই ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এক্স এর ভ্যালুগুলো হচ্ছে এখানে আমাদের ডোমেইন, ওয়াই এর ভ্যালুগুলো হচ্ছে এখানে আমাদের আসলে রেঞ্জ। ঠিক আছে, ওকে। সো এবার তাহলে আমরা চলে যাচ্ছি আরেকটা ফাংশনে। এখানে হচ্ছে y ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। সো এই গ্রাফটা দেখতে হচ্ছে কাইন্ড অফ এরকম হয়ে যায় যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। তো আমরা বোঝার সুবিধার্থে এটাকেও হচ্ছে একটু আমরা চিন্তা ভাবনা করে নিই এইভাবে। এটাকে লেখা যায় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স, বা এখান থেকে আমি এটাকে এভাবে চিন্তা করতে পারি যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এক্স, তাই না? অর্থাৎ একই সাথে হচ্ছে প্লাস মাইনাস দুইটা নিয়ে চিন্তা করতে হবে। সো প্লাস নিলে কোন পার্টটা পাওয়া যাবে? প্লাস রুট এক্স মানে হচ্ছে উপরের পার্টটা, মাইনাস রুট এক্স মানে হচ্ছে নিচের পার্ট। বাট এখন একটা গ্রাফের মধ্যে আসলে এই দুইটাকেই আমাদের আসলে আঁকানো লাগবে, তাই না? তাহলে এখন আমরা কিন্তু ভাই ব্যাপারটাকে দেখলেই ভাই বুঝতে পারতেছি যে এখানে রুটের ভিতরে কিন্তু কখনো এক্স এর ভ্যালু আসলে আমাদের নেগেটিভ হইতে পারবে না। রুটের ভ্যালু মিনিমাম, রুটের ভিতরে মিনিমাম 0 হইতে পারে বা 0 থেকে বড় হইতে হবে। এবং গ্রাফ থেকেও বুঝতে পারতেছি এই গ্রাফটা কিন্তু ভাইয়া আমাদের এক্স এর যে ভ্যালুগুলো এটা কিন্তু আসলে 0 থেকে বড় হচ্ছে অলওয়েজ, তাই না? আর ওয়াই এর ভ্যালুগুলো দেখেন পজিটিভ সাইডেও পাওয়া যাবে, নেগেটিভ সাইডেও পাওয়া যাবে। আমি যদি এটার জন্য বক্স নিতাম, আমি এক্স এর ভ্যালু 1 বসাইলেই ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাস 1 পাওয়া যাচ্ছে। মানে এক্স এর ভ্যালু যখন আমি 1 নিব, ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাস 1 পাওয়া যাচ্ছে। এক্স এর ভ্যালু যখন আমি 2 নিচ্ছি বা 4 নিচ্ছি, 1 2 3 4, 4 এর জন্য কিন্তু প্লাস মাইনাস 2 পাওয়া যাচ্ছে, তাই না? সো এক্স এর ধনাত্মক ভ্যালুগুলোর প্রত্যেকটা ভ্যালুর জন্য কিন্তু ওয়াই এর 2টা করে ভ্যালু পাওয়া যাচ্ছে, উপরেও পাওয়া যাচ্ছে, নিচেও পাওয়া যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ভাইয়া এক্স এর ভ্যালুগুলা রুটের ভিতরে কখনো নেগেটিভ হইতে পারে না, অলওয়েজ সেটা পজিটিভ হবে বা 0 হইতে পারে মিনিমাম। সো তাহলে আমি কি বলতে পারি, ডোমেইন যেগুলা, তাহলে ডোমেইনটা কি হবে আসলে ডোমেইন? সো ডোমেইন তাহলে ভাই এটা অলওয়েজ 0 হবে বা 0 থেকে বড় হবে এক্স এর ভ্যালুগুলা। তাহলে যেটাকে আমি এভাবে বলতে পারি যে যেটা হচ্ছে আসলে আমাদের 0 হবে মিনিমাম, বা যেটা হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত হইতে পারে। আর এটার রেঞ্জটা কেমন হবে? রেঞ্জ তাহলে যেটা বলতে পারি যে এটা আসলে ওয়াই অ্যাক্সিস এর দিকেও অনেক হইতে পারে, নিচে নিচে মাইনাস ওয়াই অ্যাক্সিস এর দিকেও আসলে অসীম পর্যন্ত যেতে পারে। সেটাকে সিম্পলি আমরা বলতে পারি এটা হচ্ছে আসলে আমাদের মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত হইতে পারে। তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। ওকে, সো খুবই সিম্পলি হচ্ছে আমরা এটা এভাবে চিন্তা করতে পারি। সো তাইলে আসলে হয়ে যাচ্ছে। আর এরপর যদি হচ্ছে ওই পার্টটাকে আমি দুইটা সেপারেট পার্টে দেখি, সো মনে করি এখন শুধুমাত্র আমাদের একটা জায়গায় ওয়াই ইকুয়াল টু রুট এক্স দেওয়া ছিল। যদি এখন আমাদের শুধুমাত্র ওয়াই ইকুয়াল টু রুট এক্স দেওয়া থাকে, তখন গ্রাফটা শুধু যে পজিটিভ সাইডটা হবে, কারণ এক্স এর পজিটিভ যে ভ্যালু গুলো বসে না কেন, ওয়াই এর ভ্যালু কিন্তু একটা পজিটিভই পাওয়া যাবে। তাহলে সেটা শুধু উপরের গ্রাফটা হয়ে যাচ্ছে। আমি যদি এইটা হচ্ছে ওই যে ওয়াই ইকুয়াল টু মাইনাস রুট এক্স নিতাম, এইটা থেকে দুইটা সেপারেট ভাগে ভাগ করতেছি, তাহলে সেটা শুধুমাত্র নিচের পার্টটাকে আমাদের দিবে, তাই না? তাহলে এখন আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, আমরা আসলে ভাই জানি যে এক্ষেত্রে এক্স এর ভ্যালুগুলো হচ্ছে ডোমেইন। তাহলে এই ক্ষেত্রে ভাই ডোমেইনটা কি হবে, যেটাকে আমরা ডিএফ বলতেছি, ফাংশনের ডোমেইন। তাহলে এটা কিন্তু ভাই আবারও দেখেন রুটের ভিতরে কখনো নেগেটিভ হইতে পারে না, 0 মিনিমাম হতে পারবে বা এটা পজিটিভ সাইডে হইতে পারবে। তাহলে 0 থেকে এটা ইনফাইনাইট পর্যন্ত যেতে পারবে ডোমেইনের ভ্যালুটা। তাহলে এটা হবে 0 সহ, এটা হচ্ছে ইনফাইনাইটের এক পর্যন্ত। আর রেঞ্জটা কি হচ্ছে, তাহলে শুধুমাত্র আমরা যেহেতু ওয়াই ইকুয়াল টু প্লাস রুট এক্স নিচ্ছি, তাহলে এটা কিন্তু শুধুমাত্র পজিটিভ সাইডে পাওয়া যাবে। এবং যেটার মিনিমাম ভ্যালু হইতে পারে কত, 0 হইতে পারে, এটা কিন্তু প্লাস ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে। তাই না? আমি শুধুমাত্র পজিটিভ সাইডটা নিচ্ছি। সেম ভাবে এটার জন্য যদি খেয়াল করি ভাইয়া, তাহলে এটার জন্য দেখেন ডোমেইনটা আমাদের কি হয়ে যাবে আগেরটার মতোই, তাহলে সেটা হবে আসলে আমাদের 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত। আর রেঞ্জটা কেমন হচ্ছে, রেঞ্জটা কিন্তু ওয়াই ইকুয়াল টু মাইনাস রুট এক্স দেওয়া ছিল, সো আলটিমেটলি কিন্তু নেগেটিভ সাইডেই হবে, তাই না? তো এটা হচ্ছে আমাদের 0 হইতে পারে, বা এটা হচ্ছে মাইনাস ইনফাইনাইটের এক পর্যন্ত যেতে পারে। ওকে, আচ্ছা। তাহলে এবার আমরা সার্কেলের জন্য ভাই চিন্তা করি। তো আমাদের এখানে যদি হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 স্কোয়ার দেওয়া আছে, তো দেখেই বোঝা যাচ্ছে ভাই এটা সেন্টার 0,0 হবে। আর ব্যাসার্ধ অর্থাৎ এই সাইড থেকে এক সাইডের দূরত্বটা হবে আসলে 5 একক। তার মানে এই পয়েন্টটা হচ্ছে ভাই আমাদের 5,0। উল্টা সাইডে আসলে এটা কত হবে আমাদের -5,0, কারণ এটা ব্যাসার্ধ 5, সব সাইডেই দূরত্বটা আসলে আমাদের এখানে 5 করে হয়ে যাবে। এইটাও 5 হবে, একইভাবে এইটাও হচ্ছে আমাদের জন্য 5 হয়ে যাচ্ছে। তাহলে ব্যাসার্ধ 5, তার মানে এটাও ভাই 0,-5 হবে, নিচেরটাও হচ্ছে 0,-5 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে ভাইয়া আমি যদি তাহলে এই গ্রাফটাকে যদি এই ইকুয়েশনটাকে যদি হয়তো আমি এইভাবে চিন্তা করি, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি হবে তাহলে, আর স্কোয়ার মানে 5 স্কোয়ার, তো তাহলে হবে আসলে 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে আসলে কি হবে, ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 5 স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমি একবার হচ্ছে প্লাস নিয়ে চিন্তা করব,
তাহলে প্লাস নিয়ে চিন্তা করলে হচ্ছে উপরের পার্ট হয়ে যাচ্ছে, আর মাইনাস নিয়ে চিন্তা করলে হচ্ছে নিচের পার্ট হয়ে যাচ্ছে, তাই না? সো তাহলে এখন আমি এক্স এর ভ্যালুগুলোকে আমি ডোমেইন হিসেবে চিন্তা করি এখানে, কারণ এক্স এর ভ্যালুগুলা ইনপুট নিয়ে অনুযায়ী আমরা হচ্ছে ওয়াই এর ভ্যালুগুলা হচ্ছে বের করব। তাহলে এক্স এর ভ্যালুগুলো ইন্ডিপেন্ডেন্ট, যেটাকে আমরা আসলে যেটার ভ্যালুগুলোকে আমি আসলে ডোমেইন হিসেবে চিন্তা করব, আর ওয়াই এর ভ্যালু তুমি আউটপুট পাবো, যেটা হচ্ছে আমাদের রেঞ্জ হিসেবে আমরা চিন্তা করব। তাহলে এক্ষেত্রে ডোমেইনটা ভাই কত হয়ে যাচ্ছে? সো বুঝতেই পারতেছি এক্স এর ভ্যালু এখানে কি বসানো যাবে, এখানে হচ্ছে -5 থেকে +5 পর্যন্ত বসানো যাবে। তাহলে যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি -5ও বসানো যাবে, বা এইটার পর থেকে +5 বা +5 এর আগ পর্যন্ত হচ্ছে আমরা বসাতে পারবো। এবং এইটার রেসপেক্টে আমরা আসলে রেঞ্জ গুলো ভাই কি কি পাবো, দেখাই যাচ্ছে রেঞ্জ গুলো হচ্ছে -5 থেকে +5 পর্যন্ত পাবো। এটা রেঞ্জে হয়ে যাচ্ছে -5 থেকে +5 পর্যন্ত। ওকে, সিম্পল। দেখেন এই যে আগে যেটা ছিল, আমরা যদি এই দুইটা রেঞ্জকে কম্বাইন করি, এই দুইটা রেঞ্জকে যদি আমরা কম্বাইন করতাম, তাহলে কিন্তু এইটার যে আগের যে রেঞ্জটা সেটা আসলে আমরা পেয়ে যেতাম, তাই না? আবার এখানে দুইটা ডোমেইন সেম ছিল, ওইটার ডোমেইনে সেম ছিল। তাহলে এই গ্রাফটা বেসিক্যালি দুইটা সেপারেট পার্টে ডিভাইড করা ছিল, দুইটাকে আমি কম্বাইন করলে আবার আগেরটাই পেয়ে যাচ্ছি আমরা। ওকে, আবার সেম ভাবে আমরা সার্কেল বের করলাম, আবার সার্কেলটাকে আমরা তাহলে দুইটা পার্টে ডিভাইড করতে পারি। তাহলে একটা হচ্ছে y = পজিটিভ √25 - x², আর এটা হচ্ছে y = নেগেটিভ √25 - x²। তাহলে যখন আমি পজিটিভ নিব তখন শুধু উপরের পার্ট পাওয়া যাবে, যখন আমরা নেগেটিভ নিব তখন হচ্ছে নিচের পার্টটা পাওয়া যাবে। এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু ভাইয়া বুঝতেই পারতেছি আসলে ব্যাপারটা কি হবে, যে আমাদের আসলে ভাই এখানে আমাদের ইয়া কত ছিল, ব্যাসার্ধ ছিল 5, তার মানে এটা তো আমাদের 5 অবভিয়াসলি, এটাও হচ্ছে সেই 5 ছিল, এবং এটা তো আসলে আমাদের ভাইয়া 5 ছিলই। তাহলে এই ক্ষেত্রে ভাই বোঝাই যাচ্ছে এখন আমাদের ডোমেইনটা কত হবে আসলে। তাহলে ডোমেইনটা কিন্তু আসলে এক্স এর ভ্যালুগুলো ছিল, তাহলে ডোমেইনটা ভাই দেখাই বোঝা যাচ্ছে। তাহলে ডোমেইনটা হবে -5 থেকে সেই +5 আগেরটাই হবে আর কি। তাহলে সেটা হবে হচ্ছে -5 থেকে +5 পর্যন্ত। আর এটা রেঞ্জটা ভাই কত হবে? তাহলে রেঞ্জটা হবে হচ্ছে 0 থেকে কত পর্যন্ত? 5 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, আর এইটার কেসটা কেমন হবে? এটাও সেম ভাবে আমাদের ডোমেইন কত হবে? ডোমেইন হবে হচ্ছে ভাই আমাদের -5 থেকে +5 পর্যন্ত, অর্থাৎ একদম এই সাইড থেকে এই সাইড পর্যন্ত এক্স এর ভ্যালু নিতে পারবো। আর এখানে রেঞ্জটা কত হয়ে যাবে? আমি এই এক্স এর ভ্যালুগুলোর জন্য এটা কিন্তু নিজের সাইডে ওয়াই এর ভ্যালুটা পাবো, যেটা হবে আসলে আমাদের 0 থেকে -5 পর্যন্ত। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার আর কি। সো আমি যদি আবার এই দুটোকে কম্বাইন করি, ডোমেইন তো সেম ছিল, আবার রেঞ্জটা কম্বাইন করলে আবার আগেরটা রেঞ্জটা আমরা আসলে পেয়ে যাব। ওকে, আচ্ছা, তো এইবার হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি একটা ইলিপসের ইকুয়েশন, কিংবা হচ্ছে এটা একটা আমাদের উপবৃত্ত। সো উপবৃত্তের আইডিয়াটা ভাইয়া আমাদের জাস্ট এই যে এখানে এরকম দেখেন, যে x² / a²y² / b² = 1, এইটাতে আসলে কি বোঝাচ্ছে? এটাতে বোঝাচ্ছে যে সেন্টার হচ্ছে 0,0, এবং এখান থেকে এটা যে দূরত্বটা হবে সেটা আসলে আমাদের a সমান হবে, আর এখান থেকে এটা যেটা হবে সেটা হচ্ছে b এর সমান হবে। তাহলে a²b² ভাই যদি না থেকে আমাদের যদি হচ্ছে ব্যাপারটা এরকম থাকতো, যে x² / 25 y²/9, তাহলে এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারতাম না, যে x²/5², তাহলে y²/3²। তার মানে এইটার লেন্থ হচ্ছে এর সমান 5², তার মানে এটা হচ্ছে আমাদের 5 হয়ে যাবে। আর এটা হচ্ছে b² এর সমান, b² 9 হলে b এর ভ্যালু কত হবে? 3 হয়ে যাবে। তাহলে সেন্টার হচ্ছে 0,0, আর এটা হবে 5,0, এই সাইডটা সেম ভাবে আমাদের 5 হবে, তাহলে এটা হবে -5,0, উপরেরটা হবে 0,3, নিচেরটা হবে হচ্ছে 0,-3। ওকে, তাহলে এটা 3, এটা হচ্ছে আসলে আমাদের 3 একক। তারপর সেম ভাবে আমরা কি করব আসলে, এখানে এক্স এর ভ্যালুগুলোকে আমরা হচ্ছে ডোমেইন হিসেবে নিব, ওয়াই এর ভ্যালুগুলোকে হচ্ছে আমরা রেঞ্জ হিসেবে নিব। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমাদের ভাই ডোমেইনটা কত হয়ে যাবে আমাদের? তাহলে ডোমেইন হবে হচ্ছে এক্ষেত্রে যেরকম -5 থেকে +5, তাহলে সেটা হচ্ছে -5 থেকে +5। আর এখানে যদি আমরা এ এ হিসেবে চিন্তা করতাম, তাহলে সেটা হতো -a থেকে +a পর্যন্ত, ঠিক আছে? আবার এটার জন্য আমাদের রেঞ্জটা কত হয়ে যাবে? তাহলে রেঞ্জ আমি নিচে লিখতেছি, রেঞ্জ ইকুয়াল হয়ে যাচ্ছে আমাদের তাহলে -b থেকে +b পর্যন্ত, বা -3 থেকে +3 পর্যন্ত। তাহলে যেটা হচ্ছে -3 থেকে +3 পর্যন্ত। ওকে, অর্থাৎ আমাদের কিন্তু এখানেও আসলে দুইটা সেপারেট পার্ট ছিল, উপরের একটা পার্ট, নিচের একটা পার্ট। সো আমরা যদি হচ্ছে এটাকে যে একটু ভাঙিয়ে লিখতাম, ব্যাপারটা কেমন হইতো, যে y²/b² এরকম হইতো, যে 1 - x²/a²। তাহলে এখন আমি এখানে কি করতে পারতাম আসলে, এটাকে এরকম বলতে পারতাম যে 1/a² ইন্টু হচ্ছে a² - x² এরকম বলতে পারতাম।
আমি এটাকে যদি বাম সাইডে নিয়ে যাই তাহলে সেটা আসলে কেমন হয়ে যাচ্ছে, সেটা এরকম হয়ে যাচ্ছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এর এক্স স্কোয়ার। তো এরপরে আসবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়াই এর ভ্যালু গুলো পেয়েছিলাম, একটা পার্ট ছিল উপরের ভ্যালু, একটা পার্ট ছিল নিচের ভ্যালু। তো আলটিমেটলি আগের মতো বৃত্তের মতো করে আমরা এভাবে চিন্তা করতে পারি, তাইলে আসলে হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই কেসটাতে আমরা আসলে ভাইয়া কি দেখতেছিলাম, এই কেসটাতে আমাদের এখানে এর যে ভ্যালুটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের বি এর থেকে বড়। এর ভ্যালু ছিল হচ্ছে 5, বি এর ভ্যালু ছিল হচ্ছে 3। তাহলে এর ভ্যালু বড় হইলে ব্যাপারটা দেখতে অনেকটা এরকম হয়ে যায়, ঠিক আছে, এরকম হয়ে যায়। আর যদি হচ্ছে এরকম হয়ে যায় যে এখন এর ভ্যালুটা হচ্ছে 3 এখানে, তাহলে এটার লেন্থ হচ্ছে 3 হবে, আর বি এর ভ্যালু 5, তাহলে এটা একটু লম্বাটে হয়ে যাচ্ছে, সেম জিনিসটা লম্বাটে হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি আবার ওইটার মতো করে আমি ওয়াই এর ফাংশনে বের করি, তার মানে এই ক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালুগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হবে, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট হবে, এক্সটা ইনপুট হবে, ওয়াইটা হচ্ছে আউটপুট হবে। এক্স এর ভ্যালুগুলোকে আমি হচ্ছে ডোমেইন বলবো, ওয়াই এর ভ্যালুগুলোকে আমি রেঞ্জ বলবো আর কি। তাহলে এই ক্ষেত্রে সেম ভাবে তাহলে আমাদের এখানে ডোমেইন কত হয়ে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। তাহলে সেটা কি হবে -3 থেকে +3 পর্যন্ত, আর রেঞ্জ হবে -5 থেকে +5 পর্যন্ত। ওকে, তাহলে এটার জন্য আমাদের ডোমেইন হয়ে যাচ্ছে ডোমেইন এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের -3 থেকে ভাইয়া +3 পর্যন্ত, আর রেঞ্জ হয়ে যাবে হচ্ছে আমাদের এখানে -5 থেকে +5 পর্যন্ত। ওকে, তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার আর কি। এখন আমি সেম ভাবে ওই ব্যাপারটাকে আমি জাস্ট দুইটা সেপারেট পার্টে ভাগ করতে পারি, তাহলে বোঝা যাচ্ছে ভাইয়া এক্ষেত্রে তাহলে কি হচ্ছে আগেরটার জিনিসটাই জাস্ট, তাহলে এটা -5 থেকে +5 পর্যন্ত, তাহলে ডোমেইন হবে হচ্ছে এখানে যেরকম -5 থেকে +5, ঠিক আছে, যেটা কিনা আসলে আমাদের ডোমেইন। আর এটা রেঞ্জ কত হবে 0 থেকে 3 পর্যন্ত হবে, তাহলে রেঞ্জ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 0 থেকে 3 পর্যন্ত। ওকে, +3 পর্যন্ত, সরি এটা থার্ড ব্র্যাকেট হবে। আবার সেম ভাবে এখানে জাস্ট কি হবে, ডোমেইনটা সেম থাকবে, জাস্ট রেঞ্জটা কি হবে, রেঞ্জটা হবে হচ্ছে আমাদের তাহলে 0 থেকে -3 পর্যন্ত। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে একটু অধিবৃত্তের ইকুয়েশনে চলে যাচ্ছি। সো এই টপিকগুলো হচ্ছে তো অনেক ডিটেলস কনিকের চ্যাপ্টারে পড়বেন, এগুলার যে এখান থেকে বিভিন্ন ডিটেলস বের করা হবে, এটা গ্রাফ ট্রাফে কোনটা কি মিন করে, বা এটা আসলে বেশ কিছু ব্যাপার স্যাপার আপনারা দেখবেন। জাস্ট আপাতত হচ্ছে গ্রাফের আইডিয়াটা একটু জাস্ট দেখে ফেলেন। সো এই ক্ষেত্রে আমাদের যেটা দেখতে পাচ্ছি এই ইকুয়েশনটা বেসিক্যালি হচ্ছে একটা অধিবৃত্তের জন্য, x² বাই a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, এটা হচ্ছে একটা অধিবৃত্তের ইকুয়েশন আর কি। যখন এরকম ফরম্যাট থাকবে তখন এরকম হবে, আর যদি এটা থাকতো তাহলে এটাটা হয়তো এরকম করে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি এটাকে বোঝাচ্ছে, আর এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের এইটাকে বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে যখন আমাদের ইকুয়েশনটা এরকম হয়ে যাচ্ছে যে x² বাই 4 কে আমরা এইভাবে চিন্তা করতে পারি 2 স্কোয়ার, আর y² বাই 3 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে আমরা আসলে কি বুঝবো, আমাদের এখানে a এর ভ্যালু হচ্ছে 2, b এর ভ্যালু হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে সেন্টার। তাহলে এখান থেকে 2 ঘর যাব, এখান থেকেও 2 ঘর যাব, তাহলে এটা 2,0 হবে, আর এটা হবে -2,0। বাট এখন অধিবৃত্তের যে ব্যাপারটা এটা আসলে দুই দিকে ছড়িয়ে যায়, ঠিক আছে। আগে যেমন চেপে যেতে উপবৃত্তের ক্ষেত্রে এখন দুই দিকে সরে যাবে, অর্থাৎ এই 2,0 থেকে যেমন এটা ডান দিকে সরে যাচ্ছে, আবার এইখান থেকে এটা বাম দিকে সরে যাচ্ছে। তার মানে আমাদের এই মাঝখানের অংশটা কিন্তু আসলে ফাঁকা, মাঝখানের অংশ আসলে কোনো এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু আমরা আসলে পাবো না। যেমন আমার যে ইকুয়েশনটা ছিল এখানে, আমি যদি এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো 0 0 বসিয়ে দিই, 0 0 বসলে 0 - 0 = 0, যেটা = 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ফাংশনটা আসলে এইখানে স্যাটিসফাই করতেছে না। তার মানে ফাংশনটার কোনো ভ্যালু আসলে এর মাঝখানে নাই। সো আমরা যদি ভাই যে -2,0 বা 2,0 বসিয়ে দিই, সেটা রেসপেক্টে ওয়াই এর ভ্যালু 0 পাচ্ছি, আরেকটু এক্স এর ভ্যালু বাড়াইলে সেটা রেসপেক্টে ওয়াই পাবো, আরেকটু এক্স এর ভ্যালু বাড়াইলে সেটা রেসপেক্টে ওয়াই পাবো। তার মানে আমাদের হচ্ছে এই যে কার্ভটা এটা হচ্ছে এই দিকে আমাদের এক্স এর ভ্যালু থাকবে, আবার ওই দিকে এক্স এর ভ্যালু থাকবে। তার মানে আমাদের এখান থেকে এই দিকে হচ্ছে এক্স এর ভ্যালু থাকবে -∞ থেকে হচ্ছে এই পর্যন্ত থাকবে, অর্থাৎ এই সাইডে যে এক্স এর ভ্যালু গুলো হবে সেটা হচ্ছে আমাদের -∞ থেকে -2 পর্যন্ত থাকবে। -2 হইতে পারে ইনক্লুডেড, এই জন্য থার্ড ব্র্যাকেট দিচ্ছি, ঠিক আছে। আর এই ক্ষেত্রে কি হইতে পারে, এই সাইড থেকে এই সাইড পর্যন্ত যেটা হচ্ছে +∞ পর্যন্ত যাবে, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে +2 থেকে +∞ পর্যন্ত। ওকে, সো এইভাবে আমরা চাইলে হচ্ছে
এই অধিবৃত্তের জন্য হচ্ছে ডোমেইন গুলা বের করতে পারি। আমি তাহলে আবারও কি করব, ওয়াই কে হচ্ছে আমি আসলে এফ অফ এক্স মানে এক্স এর একটা গ্রাফের সাহায্যে প্রকাশ করব। তো সেই ক্ষেত্রে যেটা বলা যায় যে এক্স এর ভ্যালু গুলো হচ্ছে আমাদের আসলে ডোমেইন হবে, ওয়াই এর ভ্যালু গুলো হচ্ছে আমাদের রেঞ্জ হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের তাহলে ডোমেইন কত হচ্ছে ভাইয়া? তাহলে এই ক্ষেত্রে ভাই আমাদের ডোমেইন ইকুয়াল টু হচ্ছে তাহলে ভাই এরকম, সেটা হবে কত, এই যে সেটা হবে এরকম যে মাইনাস ইনফাইনাইট থেকে হচ্ছে -2 এটা হবে, অথবা +2 থেকে আমাদের কত হচ্ছে মাইনাস প্লাস এর ইনফাইনাইট পর্যন্ত। ওকে, আর রেঞ্জটা কেমন হবে দেখেন ভাইয়া, এখানে কিন্তু ভাই আমরা উপর দিকে অনেক পাবো, নিচের দিকে অনেক পেয়ে যাবো, মানে এটা অসীম পর্যন্ত পাওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কি হচ্ছে তাহলে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস এর ইনফাইনাইট পর্যন্ত পাওয়া যাচ্ছে। ওকে, সেম ভাবে আমি ওই জিনিসটাকে হচ্ছে দুইটা সেপারেট পার্ট আমরা দেখাইছিলাম। ঠিক আছে, এখন যে আমাদের রেঞ্জটা পার্টটা শুধু কি হবে, জাস্ট মানে ডোমেইনটা সেম থাকবে, জাস্ট রেঞ্জের পার্টটা কি হচ্ছে এখন, রেঞ্জটা এখন হয়ে যাবে এরকম যে এখান থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটা হবে আসলে 0 থেকে পজিটিভ ইনফাইনাইট। ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জের ভ্যালু এই ক্ষেত্রে। আর এক্ষেত্রে রেঞ্জেরটা কেমন হচ্ছে 0 থেকে নেগেটিভ ইনফাইনাইট, তাহলে সেটা হচ্ছে 0 থেকে নেগেটিভ ইনফাইনাইট, এটা হচ্ছে এক্ষেত্রে আমাদের রেঞ্জের ভ্যালু। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের যদি হচ্ছে এরকম থাকতো ব্যাপারটা, অর্থাৎ এক্ষেত্রে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 1, তাহলে তখন কিন্তু আগে যেমন হচ্ছে এক্স অ্যাক্সিসের এইদিকে আর ওইদিকে থাকতো ছড়ানো, তাই না? আর এখন হচ্ছে ওয়াই অ্যাক্সিসের একবার হচ্ছে উপর দিকে থাকবে, একবার হচ্ছে নিচের দিকে থাকবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ভাই একটু খেয়াল করি যে আমাদের আসলে এখানে যে ইকুয়েশনটা দেওয়া ছিল, তাহলে সেটা এরকম যে এখানে 3, এখানে হচ্ছে আমাদের আসলে 2। তাহলে এখন যে বি এর ভ্যালু 3 দেওয়া আছে, তার মানে এখন বি বলতে কিন্তু ভাই এইটাকে বোঝাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের 3, এটাও হচ্ছে 3, উপরে দিয়ে গেলে হবে 0, +3, নিচের দিকে গেলে হবে 0, -3। ঠিক আছে, তাহলে এই পয়েন্ট পাচ্ছি, এই পয়েন্টটাও পেয়ে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে ওইদিকে ছড়ানো থাকবে, নিচের দিকেও ছড়ানো থাকবে। ওকে, তাহলে আবার যদি আমি ভাই যেটা করব, আমি যদি হচ্ছে এইটাকে হচ্ছে আবার এই যেভাবে প্রকাশ করি যে ওয়াই ইকুয়াল টু, মানে এটা যেটা আসছে যে ভাই ওয়াই স্কোয়ার মানে লিখে দিচ্ছি আমরা একটু, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ভাইয়া 1 + এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমি যদি এখান থেকে ভাইয়া ব্যাপারটাকে এইভাবে লিখতে চাই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হবে আসলে বি স্কোয়ার ইন্টু হচ্ছে 1 + এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে প্লাস মাইনাস বি, তারপরে √1 + এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। মানে আমি যদি এইভাবে ওয়াই কে আমি যদি এক্স এর একটা ফাংশন রূপে প্রকাশ করি, তাহলে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট। এক্স হচ্ছে ইনপুট, ওয়াই হচ্ছে আউটপুট, তার মানে এক্স এর ভ্যালু গুলাকে আমরা ডোমেইন বলবো, ওয়াই গুলাকে হচ্ছে আমরা এখানে আসলে রেঞ্জ বলবো। তাহলে সেই ক্ষেত্রে এক্স এর ভ্যালু গুলা কি হইতে পারে ভাইয়া? তাহলে ডোমেইন গুলা কি হবে তাহলে? এখানে তো এক্স এর ভ্যালু দেখেন এদিকে ছড়িয়ে যাচ্ছে, তো এক্স এর ভ্যালু গুলো অসীম পর্যন্ত যেতে পারে, তাই না? তাহলে সেটা এরকম হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বেসিক্যালি এরকম যে মাইনাস ইনফাইনাইট থেকে একদম পজিটিভ ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে। এক্স এর ভ্যালু যেটা আমি বসে না কেন কোনো সমস্যা নাই, ঠিক আছে, কারণ এটা আমি নেগেটিভ বসাইলেও এটা স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাচ্ছে আর কি। আমি এখানে এক্স এর যে কোনো ভ্যালু বসাতে পারি, কোনো সমস্যা নাই। আবার আমি হচ্ছে রেঞ্জের ক্ষেত্রে কি বলতে পারি, তাহলে রেঞ্জের ক্ষেত্রে যেটা হয়ে যায় যে এক্ষেত্রে ওয়াই এর কোন কোন ভ্যালুগুলো পাচ্ছি, ওয়াই এর কিন্তু ভাইয়া দেখেন যে 3 এর পর থেকে ইনফাইনাইট পর্যন্ত পাচ্ছি, এক্ষেত্রে উপরে গুলো পাচ্ছি, এক্ষেত্রে নিচে গুলো পাচ্ছি। সো যেটাকে আমি আসলে কি বলতে পারি যে এটা আসলে এরকম হয়ে যাচ্ছে যে মাইনাস ইনফাইনাইট থেকে হচ্ছে আমি -3 পর্যন্ত পাচ্ছি, একই সাথে 3 থেকে হচ্ছে আমরা পজিটিভ ইনফাইনাইট পর্যন্ত আসলে পাচ্ছি। তাহলে এটাই ডোমেইন, এটাই হচ্ছে আমাদের রেঞ্জ হয়ে যাচ্ছে। ওই সেম জিনিসটাই হচ্ছে এখানে দেখানো আছে। একবার হচ্ছে আমরা এখানে রেঞ্জটা কিরকম পাচ্ছিলাম, রেঞ্জটা হচ্ছে একবার উপরের অংশটা পাচ্ছিলাম, অর্থাৎ 3 থেকে হচ্ছে আমরা পজিটিভ ইনফাইনাইট পর্যন্ত পাচ্ছিলাম। আবার এই কেসটাতে আমরা কি পাচ্ছিলাম, -3 থেকে আমরা হচ্ছে মাইনাস ইনফাইনাইট পর্যন্ত পাচ্ছিলাম আর কি। ওকে, আচ্ছা, সো এরপর আমরা চলে যাচ্ছি পরের লেকচারের মধ্যে। সো এখন কিছু আমরা ফাংশনের লেখচিত্র সম্পর্কিত হচ্ছে প্রবলেম হচ্ছে আমরা এখন দেখার চেষ্টা করব। তো আমরা কিন্তু ভাইয়া অলরেডি হচ্ছে বেশ ক্লাস 9 এবং 10-এ আমরা বেশ কয়েকটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার 5 অথবা 6 এর মধ্যে, যেখানে কিনা আমরা আসলে ইকুয়েশন সলভিং করেছিলাম এবং যেখানে আসলে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করেছি বা দ্বিঘাত সমীকরণ টাইপের ব্যাপারগুলো সলভ করেছিলাম, এবং যেখানে আমরা জানি যে ax² + bx + c = 0, এটা যে দ্বিঘাত সমীকরণটা সেটাকে সমাধান কিভাবে করা যায়, সমাধান করা যায় এইভাবে যে x = -b ± √b² - 4ac ডিভাইডেড বাই টুয়াইজ, এবং যেটা নিশ্চয়ক হয়ে যায় হচ্ছে এই b² - 4ac ডিভাইড বাই b² - 4ac, অর্থাৎ এই ইকুয়েশনটাকে সলভ করলে এক্স এর ভ্যালুগুলো কেমন হবে সেটা কি বুঝাবে, মানে কোনটা দ্বারা বোঝা যাবে হচ্ছে √এর ভিতরে পোর্শনটা দ্বারা।
রুটের ভিতরে এই পোর্শনটা যেটা ছিল এটা 0 থেকে ছোট হলে কি হবে, রুটের ভিতরে নেগেটিভ আসতে পারে না, যে কিনা একটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে বা ইমাজিনারি নাম্বার হবে, যেখানে আপনার সেকেন্ড চ্যাপ্টারে থার্ড চ্যাপ্টারে পড়বেন। ওকে, আবার এটা 0 সমান হইলে শুধুমাত্র অ্যান্সার একটাই পাওয়া যাবে, বেসিক্যালি দুইটা পাওয়া যাবে, সেম দুইটা অ্যান্সার ভ্যালু। আর যে 0 থেকে বড় হয়ে যায় আরেকটা কেস। ঠিক আছে, সো যেগুলো কিনা আমরা আসলে ভাইয়া অলরেডি পড়ে আসছিলাম আগে। যদি এই পোর্শনটা আমাদের হচ্ছে 0 থেকে বড় হয়ে যায় তাহলে কেমন হবে? 0 থেকে বড় হওয়া মানে কি, একবার এটার সাথে প্লাস করব, একবার মাইনাস করব। এক্স এর দুইটা ভ্যালু হবে, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য, তাহলে একবার আমরা প্লাস করতেছি, একবার আমরা মাইনাস করতেছি। তার মানে সেক্ষেত্রে কিন্তু আসলে দুইটা ভ্যালু আমাদের অসমান আসবে এবং অবশ্যই মূলগুলো বাস্তব হবে, কারণ রুটের ভিতরে পজিটিভ ভ্যালু। এখন যদি এই রুটের ভিতরে আমাদের যদি 0 চলে আসে, বি স্কয়ার মাইনাস করে যদি 0 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, মূল দুইটা বাস্তব মূল সমান হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে দুইটা মূলই কেমন হবে, সেটা হবে হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টুয়াইজ এ, আবার মাইনাস বি বাই টুয়াইজ এ। কারণ সাধারণত আমাদের এক্স স্কোয়ার থাকলে দুইটা করে অ্যান্সার আসা উচিত, এবং সেই দুইটা অ্যান্সার বেসিক্যালি সেম আসবে, মাইনাস বি ডিভাইডেড বাই টুয়াইজ এ। ওকে, আর এরপরে যদি আমাদের ডি ইজ লেস দেন 0 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, মূলগুলা হচ্ছে অবাস্তব হবে। ঠিক আছে, অবাস্তব হবে, কমপ্লেক্স নাম্বার হবে, অনুবন্ধী হবে, যেটা কিনা কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টারে একটু ভালো মতো বুঝতে পারবেন। ওকে, তাহলে এই ব্যাপারগুলা আমরা যদি হচ্ছে একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি, ব্যাপারগুলো আসলে একটু দেখি তাহলে কেমন হয়। আমাদের যে কোনো দেখেন y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা যে গ্রাফটা হয়, তাহলে এইটাকে হচ্ছে ওই যে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে x স্কয়ার ইকুয়াল টু 4ay, মানে যেটা হচ্ছে আপনারা আসলে কনিকের চ্যাপ্টারে দেখবেন যে এই জিনিসটাকে এভাবে সিম্পলিফাই আসলে করা যায়। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করা যায়, এবং যখন এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড় হয়ে যাবে, তখন গ্রাফটা দেখতে হচ্ছে এরকম হয়ে যায়, এরকম কার্ভ শেপ থাকে। ঠিক আছে, উপরের দিকে মুখ করে থাকে, উপরের দিকে মুখ করে থাকবে যদি এর ভ্যালু 0 থেকে বড় হয়ে যায়। আর যদি এর ভ্যালুটা 0 থেকে ছোট হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে নিচের দিকে কার্ভ করে থাকবে, তাহলে সেটা হচ্ছে নিচের দিকে মুখ করে থাকবে। তাহলে 0 থেকে বড় হলে উপরের দিকে মুখ করে থাকবে, 0 থেকে ছোট হলে নিচের দিকে মুখ করে থাকবে। ওকে, তাহলে এখন আমরা এখানে আসলে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা একটু দেখি তাহলে বিপরীত বহুপদী ফাংশনের যে লেখচিত্রগুলো, এগুলো আসলে আমরা মোটামুটি জানি। সো y ইকুয়াল টু এফ অফ এক্স যে বক্ররেখা এক্স অক্ষকে যে কয়টা বিন্দুতে ছেদ করে, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের ওই কয়টা বিন্দু বাস্তব মূল বিন্দু মূল বিদ্যমান, মানে ব্যাপারটা আসলে কি বলছে ভাইয়া, যে ওই যে আমরা যেটা পড়তাম আর কি, যে আমাদের সাপোজ এরকম কিছু একটা আসছে আর কি, মানে এরকম যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5x প্লাস এর 6 ইকুয়াল টু হচ্ছে 0, মানে বেসিক্যালি এটাকে হচ্ছে আমরা y ইকুয়াল টু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ধরতাম, যেটাকে আমি 0 বললাম, মানে হচ্ছে y এর ভ্যালু 0। y এর ভ্যালু 0 হইলে এখানে x এর ভ্যালু কত হয়ে আসবে, একবার আসবে হচ্ছে 2, একবার আসবে হচ্ছে 3। দেখেন এক্ষেত্রে যে এক্স স্কোয়ারের সামনে যেটা ছিল a থাকার কথা ছিল, এখানে এটা কিন্তু পজিটিভ। a পজিটিভ হওয়া মানে এই গ্রাফটা দিতে কেমন হবে, উপরের দিকে হবে। a পজিটিভ হওয়া মানে গ্রাফটা দেখতে হচ্ছে অনেকটাই উপরের দিকে হবে, এবং এটা এক্স অক্ষকে কোন কোন পয়েন্টে ছেদ করবে, এক্স অক্ষকে দুইটা পয়েন্টে ছেদ করবে। তাহলে একটা পয়েন্ট কত হবে ভাইয়া, একটা পয়েন্ট হচ্ছে আমাদের 2,0, আরেকটা পয়েন্ট হবে হচ্ছে 3,0। ঠিক আছে, কারণ আমরা ধরে নিচ্ছিলাম যে এখানে y এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 মানে আসলে কি, এক্স অক্ষের উপরে y এর ভ্যালু 0 হয়ে যায়, তার মানে এক্স অক্ষের উপরে y এর ভ্যালু 0, তাহলে এটাও 0 হবে, এটাও 0 হবে। আর এক্স এর দুইটা ভ্যালু পাচ্ছিলাম, একটা হচ্ছে 2 পাচ্ছিলাম, আরেকটা হচ্ছে আমরা 3 পাচ্ছিলাম। তাহলে যেহেতু এই গ্রাফটার মধ্যে আমাদের এর ভ্যালু পজিটিভ ছিল, উপরে দিয়ে গ্রাফ হবে, এবং এই ক্ষেত্রে দুইটা পয়েন্ট পাচ্ছিলাম, এইভাবে দুইটা পয়েন্টে ছেদ করতেছে। ওকে, অর্থাৎ এই দ্বিঘাত ফাংশনের দ্বিঘাত ফাংশন যে লেখচিত্রটা, সেইখান থেকে আমরা আসলে যেটা বলতে পারতেছি, তাহলে সেটা হচ্ছে যে যদি হচ্ছে আমরা এই ফাংশনটাকে আমরা সমাধান করি বা এই ফাংশনটাকে আমরা ড্র করি, y ইকুয়াল টু এই ফাংশনটা, তাহলে সেই ফাংশনটা আসলে আমাদের এক্স অক্ষের উপরে যে দুইটা পয়েন্ট আসলে ছেদ করতেছে, সেটা আসলে কি হবে, সেটা হচ্ছে এই এফ এক্স ইকুয়াল টু 0 যে ইকুয়েশনটা, সেটা সলিউশন হবে আর কি। ঠিক আছে, তার মানে ওইটার যে কার্ভটা হবে, সেই কার্ভটা যে যে পয়েন্টে ছেদ করে, আমি এই ফাংশনটাকে সলভ করলে বেসিক্যালি ইকুয়াল টু 0 ধরে যে সলভ করবো যেটা, সেইটার যে দুইটা পয়েন্ট আসবে, সেটাই আসলে ওই দুইটা সলিউশন হবে আর কি। ওকে, সো আবার সেম ভাবে আমি বলতে পারি, আমি যদি হচ্ছে বিপরীত ভাবে চিন্তা করি যে এফ অফ এক্স ইকুয়াল টু 0 হয়ে যায়, এই সমীকরণের যে কয়টা বাস্তব মূল থাকবে, অর্থাৎ এখানে যে দুইটা অ্যান্সার আসতেছিল, ওই দুইটা কি হবে, y ইকুয়াল টু এফ অফ এক্স যে বক্ররেখাটা, সেটা আসলে এক্স অক্ষকে ওই দুইটা পয়েন্টে আসলে ততগুলো পয়েন্টে আসলে ছেদ করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দুইটা অ্যান্সার আসতেছিল, এক্স স্কোয়ার ছিল দুইটা অ্যান্সার, তার মানে এই কার্ভটা আসলে এক্স অক্ষকে দুইটা পয়েন্টে আসলে ছেদ করবে। ওকে, আচ্ছা,
সো এখন যদি তাহলে ভাই আমি এটাতে এরকম একটা কার্ভ দেখি, আমাদের আসলে একটা ইকুয়েশন দেওয়া আছে এরকম যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে আমি যদি হচ্ছে ব্যাপারটাকে চিন্তা করি এটাকে গ্রাফে ড্র করলে কেমন হয়, জাস্ট আমি এক্স এর ভ্যালু নিব, ওয়াই এর ভ্যালু গুলো নিব। মানে এক্স এর ভ্যালু যদি আমি এখানে 0 বসাই, দেখেন কি হবে, এখানে এক্স এর ভ্যালু যদি আমি 0 বসাইতাম তাহলে ওয়াই এর ভ্যালু কত পাওয়া যেত, -1। তাহলে 0 এর জন্য পাওয়া যায় হচ্ছে -1, ঠিক আছে, 0 বসালে -1 পাওয়া যায়। আমি যদি এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 1 বসাই, তাহলে 1 বসালে 1 স্কোয়ার মাইনাস 1, যেটা 0 হয়ে যাবে। তার মানে 1 এর জন্য ওয়াই এর ভ্যালু পাচ্ছি 0, তাহলে 1,0 হচ্ছে একটা পয়েন্ট হবে। আবার এখানে -1 বসলেও 0 পাওয়া যাবে, কারণ -1 স্কোয়ার করলে 1 হয়ে যায়, সেটা হচ্ছে -1,0 হবে। আমি যদি এখানে 2 বসাইতাম, 2 স্কোয়ার -1 3 হবে, তাহলে 2 এর জন্য হচ্ছে আমরা 3 পাইতাম। আমি -2 বসালেও কিন্তু -2 এর জন্য 3 পাইতাম আসলে। অর্থাৎ এই যে পয়েন্ট গুলা পাচ্ছিলাম, এই পয়েন্ট গুলা যদি হচ্ছে তাহলে আমরা একটু এখানে যোগ করে দিই, তাহলে যে কার্ভটা পাচ্ছি, রেড লাইন দেখতে পাচ্ছি, তাহলে এইটা কিন্তু আসলে এক্স অক্ষকে দুইটা পয়েন্টে ছেদ করেছিল। একটা হচ্ছে এই পয়েন্টটা আর একটা হচ্ছে এই পয়েন্টটা। অর্থাৎ আমরা জানি যে এক্স অক্ষের উপর ওয়াই এর ভ্যালু 0 হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে ভাই এটা ওয়াই এর ভ্যালু 0, এই ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু 0, তাহলে একটার ভ্যালু আসতেছে 1, একটার ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের -1। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি সিম্পলি ব্যাপারটাকে ভাই আমি সলভ করতে চাইতাম, তাহলে সেটা আসলে কেমন হইতো, যে আমি আসলে যেটা দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস এর 1, এটা আসলে তো ওয়াই এর ভ্যালু, তাহলে আমি এইটাকে ওয়াই ইকুয়াল টু 0 ধরলাম। কেন 0 ধরলাম, কারণ এক্স অক্ষের উপর ওয়াই এর ভ্যালু 0 হয়ে যায়। 0 ধরার পরে আমি যদি সলভ করতে চাই, তাহলে লিখতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ভাই 1, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে সেটা হচ্ছে আমাদের হবে প্লাস মাইনাস √1, তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের প্লাস মাইনাস এর 1 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ইকুয়েশনটাকে সলিউশন করলে যে দুইটা পয়েন্ট হচ্ছে, দুইটা পয়েন্ট পাচ্ছিলাম, আর এই গ্রাফটাও কিন্তু এক্স অক্ষের উপরে এইরকম দুইটা পয়েন্টই আসলে ছেদ করতেছিল, তাই না? আচ্ছা, তাহলে এখন হচ্ছে যদি আমরা পরেরটাই চলে যাই এবং এটা খেয়াল করি, দেখেন এই ইকুয়েশনের মধ্যে আমি যদি একটু খেয়াল করি যে এই ইকুয়েশনের মধ্যে দেখেন যে এক্স স্কোয়ার মানে এ এক্স স্কোয়ার মানে 1 ইন্টু এক্স স্কোয়ার, এক্স এর সব কত ছিল, 0 ছিল, মানে এক্স আসলে নাই এখানে, প্লাস এ কনস্ট্যান্ট মানে কত হয়ে আছে ভাইয়া, কনস্ট্যান্ট মানে হচ্ছে এখানে, কনস্ট্যান্ট মানে হচ্ছে এখানে আমাদের কত ছিল, এখানে -1 ছিল। সো এটা হচ্ছে 0 ইন্টু এক্স, তারপর হচ্ছে -1 ইকুয়াল টু 0। তাহলে এই যে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যেখানে এ এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে 0 এবং সি এর ভ্যালু হচ্ছে -1। তাহলে এই তিনটা ভ্যালু নিয়ে যদি হচ্ছে আমি তাহলে একটু টেস্ট করি, আমাদের ডি এর ভ্যালুটা কত হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 0 স্কোয়ার -4 ইন্টু এ মানে হচ্ছে ভাই 1, সি মানে হচ্ছে -1, যেটা কিনা +4 হচ্ছে 0 থেকে বড়। তাহলে বি স্কোয়ার -4ac এটা যদি 0 থেকে বড় হয়ে যায়, তাহলে মূলগুলো হচ্ছে বাস্তব হবে এবং অসমান হবে। তাহলে একটা মূল হবে হচ্ছে যে -1, একটা হবে হচ্ছে +1, এবং দুইটা মূল পাওয়া মানে আসলে কি, এক্স অক্ষকে দুইটা পয়েন্ট ছেদ করে, তাহলে সেই দুইটা পয়েন্ট হচ্ছে এরকম দুইটা পয়েন্ট। ওকে, আচ্ছা, তাহলে এরপর যদি হচ্ছে আমরা তাহলে আরেকটা টপিকে চলে যাই, যে আমাদের এইখানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আসছে, গ্রাফ আঁকলে দেখাই যাবে ব্যাপারটা দেখতে অনেকটা এরকম। এবং এই ক্ষেত্রে দেখেন এক্স স্কোয়ার ইকুয়াল টু দিলে আমি যদি 0 ধরে নেই, এক্স এর ভ্যালু কিন্তু দুইটা আসবে, মানে দুইটা আসা উচিত, বাট দুইটার ভ্যালু আসলে 0 0 আসবে। সো অর্থাৎ এক্স এর ভ্যালু দুইবারই 0 আসবে, অর্থাৎ একটা পয়েন্টে জাস্ট টাচ করবে, ঠিক আছে, স্পর্শ করবে। অর্থাৎ এক্ষেত্রে আমি যদি ভাই বি স্কোয়ার -4ac করি, বি স্কোয়ার -4ac, তাহলে বি বলতে তো ভাই এখানে কিছু ছিল না, তাই না, সেটা 0 হবে, -4 ইন্টু এ বলতে কত ছিল, 1 ছিল, সি বলতে কিছু নাই, 0 হবে। তাহলে এটার ভ্যালু কিন্তু আসলে 0 হয়ে যাচ্ছে। তাহলে বি স্কোয়ার -4ac যদি 0 হয়ে যায়, তাহলে মূলগুলা কেমন হয়, মূলগুলা বাস্তব এবং সমান হয়, দুইটা মূলই বাস্তব সমান হবে, ঠিক আছে, এবং এখানে একটা বিন্দুতে স্পর্শ করবে। এই পার্টটাকে একটু মার্ক করে রাখবেন, একটা বিন্দুতে স্পর্শ করবে যখন কিনা বি স্কোয়ার -4ac হচ্ছে 0 হয়ে যাবে। যখন হচ্ছে আমরা কনিকের চ্যাপ্টার পড়বো তখন কিন্তু এই আইডিয়াটা কাজে লাগবে। এই সেম আইডিয়াটা আপনারা যখন সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 পড়বেন, বহুপদী চ্যাপ্টারটা, তখনও দেখা যাবে কখনো যদি আমাদের দ্বিঘাত সমীকরণ বি স্কোয়ার -4ac যদি কখনো 0 হয়ে যায়, তাহলে সেটা মানে আসলে একটা ছেদবিন্দুতে জাস্ট একটা স্পর্শ বিন্দু পাওয়া যায়। আবার যদি কখনো বলা হয় কোন একটা কার্ভকে কোন একটা স্ট্রেট লাইন স্পর্শ করে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ওই যে বি স্কোয়ার -4ac কে 0 ধরে তখন আমরা ম্যাথগুলো সলভ করবো। কারণ যখন বি স্কোয়ার -4ac 0 হবে, তখন জাস্ট একটা পয়েন্টের স্পর্শ বিন্দু আসলে আমাদের এখানে পাওয়া যাবে। ওকে, আচ্ছা, তো এরপরে যদি ভাই দেখি এটা ক্ষেত্রে, তাহলে এখানে আসলে কি লেখা যায়, এক্স স্কোয়ার, তারপর হচ্ছে +0 ইন্টু এক্স, তারপর হচ্ছে প্লাসের 1, এটাকে আমি 0 ধরে নিলাম। তাহলে এই ক্ষেত্রে বি স্কোয়ার -4ac কত হবে, বি স্কোয়ার -4ac, তাহলে সেটা ভ্যালু হচ্ছে বি এর ভ্যালু ভাই 0, -4 ইন্টু এ মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে 1, তাহলে এটা -4 পাওয়া যাচ্ছে, যেটা কিনা 0 থেকে বড়। তাহলে এখন এরকম ডি এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয়ে যায়,
জিরো থেকে যদি ছোট হয়ে যায় মানে রুটের ভিতরে নেগেটিভ চলে আসবে, যেটা কিনা তাহলে আমাদের কোনো ভ্যালিড কোনো অ্যান্সার দিবে না। মানে ব্যাপারটা এরকম ছিল না যে এক্স ইকুয়ালটা হচ্ছে কেমন ছিল, এটা ছিল হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস ডি ছিল ডিভাইডেড বাই টোয়াইজ ছিল। রুটের ভিতরে নেগেটিভ আসা মানে কিন্তু এক্স এর কোনো বাস্তব সমাধান পাওয়া যাবে না। তার মানে বাস্তবে আসলে এই গ্রাফটা এক্স অক্ষের কোনো পয়েন্টে আসলে মানে টাচও করে নাই, ছেদও করে নাই। আগেরটাই যেমন হচ্ছে একটা পয়েন্টে স্পর্শ করেছিল, একটা অ্যান্সার পাওয়া গিয়েছিল, বেসিক্যালি অ্যান্সার দুইটাই আসার কথা ছিল, বাট দুইটাই আসলে একটা পয়েন্টে স্পর্শ করতেছিল যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি। যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হচ্ছিল তখন দুইটা পয়েন্টে ছেদ করেছিল। আমরা এখানে একটু ভালো মতো লিখে রাখি, দুইটা পয়েন্টে ছেদ করছে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হচ্ছে। তাহলে এই কন্ডিশনে দুইটা পয়েন্টে ছেদ করছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। আবার যখন আমাদের হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, সেটাতে বোঝাচ্ছে জাস্ট একটা পয়েন্টেই আমাদের হচ্ছে স্পর্শ করবে। আর যদি হচ্ছে তাহলে ভাইয়া বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয়ে যায়, তার মানে সেটা বেসিক্যালি এক্স এর কোনো পয়েন্টে স্পর্শও করবে না, ছেদও করবে না। ঠিক আছে, তাহলে সেটা জাস্ট এরকম উপরে থেকে যাবে। তাহলে সেটার বাস্তবে কোনো পয়েন্টে ছেদ করে নাই, এই জন্য অ্যান্সার গুলো কিন্তু অবাস্তব আসছে। ওকে, আচ্ছা। তো এবার যে ভাই আমি এটা সিম্পলি দেখতে চাই যে তাহলে আমরা ভাই মোটামুটি যেটা বুঝতে পারতেছিলাম যে আমাদের তাহলে যদি হচ্ছে কখনো এরকম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স টাইপের কোন একটা গ্রাফ থাকে কিংবা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, মানে যেটা বেসিক্যালি একটা পরাবৃত্তকে নির্দেশ করে, এন্ড ওইটার ক্ষেত্রে যদি ডি এর ভ্যালু জিরো হয়ে যায়, ডি এর ভ্যালু জিরো হওয়া মানে কি বাস্তব সমাধান থাকবে, বাস্তব সমাধান থাকা মানেই আসলে এক্স অক্ষকে দুইটা পয়েন্টে ছেদ করবে। তাহলে যদি কখনো এই ক্ষেত্রে এর ভ্যালু জিরো থেকে বড় হয়ে যায়, এর ভ্যালু জিরো থেকে বড় হওয়া মানে এটা আসলে এরকম পজিটিভ ডিরেকশনে, দুইটা পজিটিভ ডিরেকশনে থাকবে মুখ করে এবং দুইটা পয়েন্টে হচ্ছে এক্স অক্ষকে আমাদের ছেদ করবে। দুইটা পয়েন্টে কেন ছেদ করেছে, কারণ হচ্ছে ডি এর ভ্যালু জিরো থেকে বড়, নিশ্চয়ই ভ্যালু জিরো থেকে বড়, দুইটা অ্যান্সার আসবে। ওকে, দুইটা অসমান, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট এক্স এর ভ্যালু আসবে। আর যদি হচ্ছে এর ভ্যালু জিরো থেকে ছোট হয়ে যায়, এর ভ্যালু জিরো থেকে বড় হলে উপর দিকে মুখ করে থাকে, এর ভ্যালু জিরো থেকে ছোট হলে নিচের দিকে মুখ করে থাকবে, তখনকার অ্যান্সার গুলো কেমন হচ্ছে, তখন কিন্তু ভাই দেখাই যাচ্ছে সেটা কিন্তু আসলে অন্য দুইটা অ্যান্সার সেম ভাবে দুইটা পয়েন্টে ছেদ করবে, বাট তখন দেখতে হচ্ছে ব্যাপারটা উল্টা হবে আর কি। ঠিক আছে, তাহলে যখনই আমাদের ডি এর ভ্যালু জিরো থেকে বড়, এর ভ্যালু জিরো থেকে বড় হইলে এটা উপর দিকে হবে, এর ভ্যালু জিরো থেকে ছোট হলে নিচের দিকে হবে, এবং দুই কেসেই আমাদের কিন্তু আসলে দুইটা পয়েন্টে হচ্ছে এইভাবে ছেদ করে ফেলবে। ওকে, আচ্ছা। আর যদি হচ্ছে এখন ভাইয়া ডি এর ভ্যালু জিরো সমান হয়ে যায় তখন আসলে কি হবে, ডি এর ভ্যালু জিরো সমান হওয়া মানে আসলে ভাইয়া নিশ্চয়ক শূন্য, আর নিশ্চয়ক শূন্য হওয়া মানে আসলে কি করবে, দুইটা অ্যান্সার কিন্তু সেম হবে। দুইটা অ্যান্সার সেম হওয়া মানে আসলে একটা পয়েন্টে টাচ করছে। তাহলে জাস্ট খেয়াল করেন এখানে জাস্ট একটা পয়েন্টে টাচ করে চলে যাচ্ছে, তাই না? দুইটা অ্যান্সার সেম হয়ে যায় জাস্ট একটা পয়েন্টে টাচ করে, টাচ পয়েন্টটা পাওয়া যায়। তাহলে যখন এর ভ্যালু জিরো থেকে বড় হয়ে যায় তাহলে সিম্পলি গ্রাফটা উপরের দিকে হওয়ার কথা, বাট এই এক্স অক্ষকে একটা পয়েন্টে টাচ করে যাবে, যে টাচ যে পয়েন্টটা সেটাই আমাদের আসলে অ্যান্সার হয়ে যায়। আবার এর ভ্যালু যদি জিরো থেকে ছোট হয়ে যায় তাহলে সেটা হচ্ছে নিচের দিকে হবে, আর এটা কিন্তু এক্স অক্ষের একটা পয়েন্টে টাচ করে হচ্ছে আসবে। ওকে, আর যদি হচ্ছে ভাই এখন ডি এর ভ্যালু জিরো থেকে ছোট হয়ে যায়, তার মানে এর ভ্যালু জিরো থেকে বড় হইলে উপরের দিকে থাকবে, বাট এটা এক্স অক্ষকে টাচ করবে না বাস্তবে। আবার এর ভ্যালু জিরো থেকে ছোট হইলে সেটা নিচের দিকে থাকবে, সেটাও কিন্তু আসলে এক্স অক্ষকে টাচ করবে না। ঠিক আছে, তার মানে যদি আমাদের নিশ্চয় ভ্যালু জিরো থেকে ছোট হয়ে যায় তাহলে সেটা বাস্তবে এক্স এর কোনো পয়েন্টে ছেদ করে না, এই জন্য এক্স এর কোনো বাস্তব ভ্যালু পাওয়া যায় না। ঠিক আছে, এর ভ্যালু জিরো হলে উপর দিকে হবে, এর ভ্যালু জিরো থেকে ছোট হলে নিচের দিকে হবে আর কি। তাহলে দুইটা কেসে কোনোটাই কিন্তু এক্স অক্ষকে আসলে আমাদের ছেদ করে না এখানে। ওকে, সো এই ছিল ভাই মোটামুটি আমাদের ব্যাপার। সো আমরা চাইলে হচ্ছে আমাদের যে উদ্ভাসের যে ফেসবুক পেজ আছে, ইউটিউব পেজ আছে, ইউটিউবের লিঙ্ক গুলা হচ্ছে দেওয়া আছে এখানে, আমরা চাইলে হচ্ছে এগুলাকে সাবস্ক্রাইব করে হচ্ছে সাথে থাকতে পারি এবং বিভিন্ন ভিডিও হচ্ছে আমরা পেয়ে যেতে পারি। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ব্যাপার। সো এটা কিন্তু অনেকটা আমাদের বেসিক ব্যাপার গুলা হচ্ছে এই চ্যাপ্টারে আমাদের কন্টেইন করতেছে। সো অন্যান্য চ্যাপ্টারের যে আইডিয়া গুলা সেগুলো যদি খুব ভালো মতো ক্লিয়ার থাকতে হয়, কিংবা আমাদের কনিক কিংবা হচ্ছে যখন আমরা চ্যাপ্টার 4 পড়বো বা কোনো একটা স্পর্শকের ইকুয়েশন গুলো দেখবো, তখন কিন্তু দেখবো যে গ্রাফের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু অনেক বেশি কাজে লাগবে। সো অবশ্যই অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এই চ্যাপ্টারে যে গ্রাফ গুলো আছে বা যে ম্যাথ গুলো আছে। তো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।